আমরা ওই যে 1 নাম্বার মানে এর আগের দিনের যে পড়া ছিল বেসিক ক্লাসের, তো ওই ক্লাসের একটা পার্ট মিসিং হয়েছে না, অথবা পেরে যেতে, তো ওই মিসিং পার্টটা পড়িয়ে দিচ্ছি, একজন প্রশ্ন করেছে এই জন্য। ঠিক আছে, তাহলে স্বরধ্বনির 7টি অবস্থা। তোমরা এখানে একটি বক্স আঁকবে, বক্স এঁকে লক্ষ্য করো, এটা যদি আমি না পড়ায় দিই তাহলে আর পারবে না, তোমরা অনেক সময় লাগবে। স্বরধ্বনির 7টি অবস্থা, এখানে লিখবা নাম, আর এটাকে 3টা ভাগ করবা, এখানে লিখবা প্রসৃত, প্রসৃত, এখানে লিখবা বিবৃত বা স্বাভাবিক, বিবৃত অথবা স্বাভাবিক। বিবৃত মাঝখানেটা হলো বিবৃত, বিবৃতের অপর নাম হলো স্বাভাবিক, আর এটা হলো গোলাকৃত। তাহলে এটা হলো সম্মুখ ওষ্ঠাধর প্রসৃত, আর এটা হলো কেন্দ্রীয় ওষ্ঠাধর বিবৃত, এটা হলো পশ্চাৎ ওষ্ঠাধর গোলাকৃত। ওকে, তাইলে এটা হবে সম্মুখ, এটা প্রত্যেকটা, এটা হলো সম্মুখ, হ্যাঁ, আর ওষ্ঠাধর প্রত্যেকটার সাথে থাকবে, ওষ্ঠাধর প্রত্যেকটার সাথে থাকবে। অ্যাড করে দিচ্ছি, এই জন্য আজকে ক্যামেরাটা নড়ে, বুঝতে পারতেছি না। ওকে, স্বরধ্বনির 7টি অবস্থা, নাম, প্রসৃত, বিবৃত বা স্বাভাবিক, আরেকটা হলো গোলাকৃত। সবাই একটু মনে রাখবা। তো এই প্রসৃত যেটা কি, বিবৃত কি, বা বিবৃতের অপর নাম স্বাভাবিক, আরেকটা হলো গোলাকৃত। তাহলে প্রত্যেকটার আরেকটা নাম আছে। এই প্রসৃতের আগে থাকে সম্মুখ, কি বলো, কি ব্যাপার, সম্মুখ, আর এটা হলো কেন্দ্রীয়, আর এটা হলো পশ্চাৎ। তাহলে মূল কথা হলো সম্মুখ ওষ্ঠাধর প্রসৃত, আর কেন্দ্রীয় ওষ্ঠাধর বিবৃত, আর পশ্চাৎ ওষ্ঠাধর গোলাকৃত। তো ওষ্ঠাধর যেহেতু লেকচার শিটে 1 নাম্বার দেখবা, বা 19 এর ব্যাকরণ বই খুললেও দেখবা যে সব জায়গায় আছে, সেটা হলো ওষ্ঠাধর শব্দটি সব জায়গায় আছে, তাহলে সেক্ষেত্রে এটার মানে গুরুত্ব দেওয়ার দরকার নেই। তাহলে মূল কথা হলো সম্মুখ ওষ্ঠাধর, আর মেইন ওয়ার্ড হলো প্রসৃত, কেন্দ্রীয় ওষ্ঠাধর বিবৃত, এই ওয়ার্ডটা সবগুলোর সাথে আছে, এই যে এইরকম ওষ্ঠাধর। ওকে, তাহলে এটা হলো সম্মুখ ওষ্ঠাধর প্রসৃত, কেন্দ্রীয় ওষ্ঠাধর বিবৃত আর বা স্বাভাবিক, পশ্চাৎ ওষ্ঠাধর গোলাকৃত। তাহলে মেইন নামটা হলো প্রসৃত, বিবৃত আর গোলাকৃত। বিবৃত মানে স্বাভাবিক, মনে রাখবা। প্রসৃত মানে ঠোঁট চওড়া হবে, একদম টান দিলে ঠোঁটটা চওড়া হবে, যেমন কোন বর্ণের উচ্চারণ যদি ঠোঁটের অবস্থান এইরকম হয়, এটারে বলে প্রসৃত। আর একদম পুরো ডিম হয়ে যাবে, গোল হয়ে যাবে, এটাকে বলবো গোলাকৃত। এরকম গোলও হবে না, লম্বাও হবে না, স্বাভাবিক পর্যায়ে থাকবে। অতিরিক্ত গোল করব না, অতিরিক্ত কি চওড়াও করব না, স্বাভাবিক পর্যায়ে থাকবে, সেটাকে আমরা বলবো বিবৃত বা স্বাভাবিক। ওকে, এইবার এইটাকে একদম মাঝ বরাবর একটা, আর এভাবে দুইটা, টোটাল 4টা ভাগ করবা। এখানে লিখবো উচ্চ, এটা হবে উচ্চ, এটা হলো উচ্চ মধ্য, উচ্চ মধ্য, উচ্চ, লক্ষ্য করো যারা পরে এসেছ, আমরা স্বরধ্বনির 7টি অবস্থা পড়ছি। আমরা আজকে মেইনলি সমাসের ক্লাস, তো গত ক্লাসে এটা মিসিং হয়েছে, একজন প্রশ্ন করেছে, এই জন্য আমরা এটা পড়ছি। স্বরধ্বনির 7টি অবস্থা মানে আমরা জানি স্বরধ্বনির 7টা, ওই 7টা কোথায় কোথায় উচ্চারিত হয় সেটা আমরা দেখব। তাহলে এই ওষ্ঠাধর কথাটা প্রত্যেকটার সাথে আছে। তাহলে সম্মুখ ওষ্ঠাধর প্রসৃত, কেন্দ্রীয় ওষ্ঠাধর বিবৃত, বিবৃতির অপর নাম স্বাভাবিক, আর পশ্চাৎ ওষ্ঠাধর গোলাকৃত। তাহলে এই দুইটা নামের মাঝে একটা কি ওষ্ঠাধর ঢুকবে, আমার জায়গা ছিল না দেখে লিখি নাই, আর যদি আমরা এইটুক থেকেও শিখি তাও হবে, কারণ ওষ্ঠাধর সবগুলোর সাথে আছে। নাম উচ্চ, উচ্চ মধ্য, এটা হলো সবার নিচে একটা নিম্ন, নিম্ন, আর একটা হলো
নিম্ন মধ্য। নিম্ন মধ্য, তাহলে উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য, নিম্ন। আর স্বরধ্বনি আমরা জানি 7টা, রস্বই, এ, এ। প্রস্থিতর ভেতরে নিম্ন কোনো স্বরধ্বনি নেই। প্রস্থিতর ভেতরে নিম্ন কোনো স্বরধ্বনি নেই, সবাই লক্ষ্য করো। আর বিবৃত বা স্বাভাবিক স্বরধ্বনি হলো একটি, সেটা হলো আ, একদম সবার নিচে, আর উপরে 3টা নাই। আর গোলাকৃত স্বরধ্বনি হলো 3টি, রস্বউ ও অ। তোমরা যারা পরে এসেছো তোমরা লিখবা স্বরধ্বনির 7টি অবস্থা। নাম, নাম, উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য, নিম্ন। প্রস্থিত হলো ই, এ, এ। বিবৃত বা স্বাভাবিক হলো আ। গোলাকৃত হলো রস্বউ ও অ। আর মূল কথা হলো প্রত্যেকটার সাথে এটা হলো সামনে প্রস্থিত, ঠোঁটের প্রস্থিত, এই জন্য এটার নাম হলো সম্মুখ। আর আ হলো স্বাভাবিক, মাঝ বরাবর থেকে আসে, এই জন্য এটার নাম বিবৃত, কেন্দ্রীয়। ওকে। আর পশ্চাৎ, রস্বউ গলার ভেতর থেকে আসে, পশ্চাৎ দিক থেকে আসে। আমি জাস্ট শর্টকাট ওয়েতে বলছি। তো আমরা নাম বলেছি প্রস্থিত, বিবৃত বা স্বাভাবিক, আর একটা হলো গোলাকৃত। এটা হলো মেইন নাম। তবে প্রত্যেকটার সাথে আরো কিছু পাবা। এটার নাম পাবা সম্মুখ, ওষ্ঠাধর, প্রস্থিত। এটা হলো কেন্দ্রীয়, ওষ্ঠাধর, বিবৃত বা স্বাভাবিক। এটা হলো পশ্চাৎ, ওষ্ঠাধর, গোলাকৃত। তাহলে একটা বিষয়, প্রস্থিত মানে চওড়া হবে। ঠোঁটের অবস্থা যদি এইরকম লম্বা হয়ে যায় কোনো বর্ণ উচ্চারণ করার সময়, সেটাকে বলবো প্রস্থিত। আর যেটা উচ্চারণ করার সময় একদম গোল হয়, সেটা হবে গোলাকৃত। একদম লম্বাও হবে না, একদম গোলও হবে না, সেটাকে বলবো বিবৃত বা স্বাভাবিক, যেমন আ। তো সবাই একটু এই বক্সটা একটু মাথায় রাখতে হবে। এখানে আছে কি কি লক্ষ্য করো তো। প্রস্থিত আছে 3টা, ই, এ, এ। বিবৃত বা স্বাভাবিক আছে একটা, আ। আর পশ্চাৎ বা গোলাকৃত, আই মিন গোলাকৃত আছে 3টি, রস্বউ ও অ। এখন এই বর্ণগুলো তুমি উচ্চারণ করো। তুমি যদি উচ্চারণ করো তুমি এইরকম দেখবা। সবাই একটু উচ্চারণ করাতে ই বলে লক্ষ্য করো, রস্বই, এ, এ। এগুলো উচ্চারণ করার সময় তোমার ঠোঁটটা চওড়া হয়ে যাবে। আর এই ডান পাশের গোলাকৃত গুলো উচ্চারণ করার সময় তোমার ঠোঁট গোল হবে, যেমন রস্বউ ও অ। তাহলে এগুলো উচ্চারণ করার সময় গোল হয়, আর এগুলো উচ্চারণ করার সময় ঠোঁট চওড়া হয়। গোল হইলে বলবো গোলাকৃত, চওড়া হইলে বলবো কি প্রস্থিত। তাহলে লক্ষ্য করো, এটা একদম গোল হয়ে যাবে, আর এটা একদম লম্বা থাকবে, চওড়া থাকবে। তাহলে একদম গোল হলে সেটাকে আমরা বলবো কি, বলো গোলাকৃত। তাহলে গোলাকৃত স্বরধ্বনি যদি পরীক্ষা প্রশ্ন আসে, স্বরধ্বনি তো আমরা জানি 7টি, তাহলে গোলাকৃত কয়টি? গোলাকৃত হলো 3টি, উ, ও, অ। প্রস্থিত কয়টা? প্রস্থিত হলো 3টা, রস্বই, এ, এ। আর মনে রাখবে একদম চওড়াও হবে না ঠোঁট, একদম গোলও হবে না। এই অবস্থায় মাঝ বরাবর থাকলে তারে বলবো আমরা বিবৃত বা স্বাভাবিক, যেমন আ, আ। আর লক্ষ্য করো ই, ই একদম টান খায়। আর গোল হলে কি হবে? ও, রস্বউ ও অ। আর আ, লক্ষ্য করো ইটা বললে একদম চওড়া হয়ে যাবে, আর উ বললে, এগুলো বললে একদম কি গোল হয়ে যাবে। আর এই আ বললে একদম স্বাভাবিক পর্যায়ে, চওড়াও হবে না, গোলও হবে না, মধ্য অবস্থায় থাকবে। এই জন্য এটাকে বললে বিবৃত বা স্বাভাবিক। পরীক্ষায় প্রশ্ন আসবে, এই জায়গাটা বক্সটা খুব বেশি ইম্পর্টেন্ট। পরীক্ষায় প্রশ্ন আসবে প্রস্থিত স্বরধ্বনি কয়টা? তুমি দেখবা 3টা। বিবৃত কয়টা? একটা। গোলাকৃত কয়টা? 3টা। ওকে। কেন আবার একটু ফার্স্ট থেকে বলবো কেন? এটা কোনো প্রশ্ন হয়? তুমি মাত্র ঢুকছো ক্লাসে, আবার ফার্স্ট থেকে বললে সবাই কি করবে? সবাই ঘুমাবে। ওকে, তাহলে যেটা বললাম, তুমি আবার রেকর্ড ক্লাস দিয়ে দিব গ্রুপে, রেকর্ড দেখে নিও। তাইলে এবার আসো, পরীক্ষায় প্রশ্ন আসবে। তাহলে এই ই, ই হলো চওড়া হয়, এই জন্য প্রস্থিত। এবার এর ভিতরে আবার একটা জিহ্বার অবস্থা অনুযায়ী একটা আছে, সবার উপরে উচ্চ, তার নিচে উচ্চ মধ্য, তার নিচে নিম্ন মধ্য, বাট প্রস্থিত কোনো নিচে নাই, নিম্ন নাই। এখন বোঝার চেষ্টা করো। তুমি আজকে এখন একটু আমার সাথে একটু সবাই উচ্চারণ করো, রস্বই, এ, এ। লক্ষ্য করো, তুমি আবার সবাই একটু ট্রাই করো মুখে মুখে, দেখবা সবার উপরে মুখটা ই, তারপরে এ, এ। তোমার জিহ্বা দেখবা তোমার এই নিচের অংশ মুখে আস্তে আস্তে নিচে নামবে। আবার একটু ট্রাই করো, নিজে নিজে ট্রাই করো, তাহলে বুঝতে পারবা। ই, এ, এ। সবার উপরে উচ্চ, সবার উপরে আছে ই। তুমি আবার একটু ট্রাই করো মুখে মুখে, দেখো ই, এ, এ।
তাহলে সবার উপরে হলো উচ্চ, তার একটু নিচে উচ্চ মধ্য, তার নিচে নিম্ন মধ্য, নিচের ঘরে কিছু নাই, প্রসৃত। অনুরূপ ভাবে তুমি গোলাকৃত গুলো উচ্চারণ করে দেখো। পরে আসো, আমার ক্যামেরাটা সেটিং আজকে ঠিক হয় না, এর জন্য নড়ে। তোমাদের ক্লাস ঠিক শেষে আবার ঠিক করে নিব। তো যেটা বললাম, এই যে গোলাকৃত গুলো এট দ্য সেম টাইম তুমি যদি উচ্চারণ করো, সবাই লক্ষ্য করো এগুলো উচ্চারণ করার সময় গোল হয়, এই জন্য এগুলোর নাম হলো গোলাকৃত। সবাই লক্ষ্য করো তো, এগুলো হবে রস ও অ। তুমি দেখো তোমার এই নিচের সাইডটা আস্তে আস্তে নিচে নামতে থাকবে। সবাই আবার একটু ট্রাই করো, রস ও ও অ, আস্তে আস্তে একটু হলো নামে। তাই এই জন্য সবার উপরে উচ্চ, তার নিচে উচ্চ মধ্য, তার নিচে নিম্ন মধ্য, তার নিচের ঘরে কিছু নাই। ঠিক আছে, তাহলে নিচের ঘরে শুধু একটা আছে, বিবৃত বা স্বাভাবিক। সবাই একটু উচ্চারণ করো, আ আ। এই আটা বলার পরে তোমার নিচের অংশ একদম সবার মুখটা একদম নিচের দিকে নেমে যাবে, আ। তুমি কিন্তু আ উপরের দিকে নিয়ে উচ্চারণ করতে পারবে না, এটা হলো উচ্চারণের স্থান। এখন পরীক্ষার হলে কি তোমাকে এরকম উচ্চারণ দেখাবে যে এই কোনটার উপরে নিচে নিচে এরকম ভাবে উচ্চারণ করবা? না। তাহলে পরীক্ষায় পারার জন্য মুখস্থ করবা, প্রসৃত স্বরধ্বনি আছে 3টা, ই এ এ মুখস্থ, স্বাভাবিক আছে একটা এবং সবার নিচে, আর গোলাকৃত আছে 3টা, রস ও অ। ক্লিয়ার? এখন ঘটনা হলো কি দাঁড়ালো? ঘটনা দাঁড়ালো যে এইরকম অবস্থা যে প্রসৃত 3টা, ই এ এ, আর স্বাভাবিক একটা আ, আর গোলাকৃত কয়টা? 3টা, রস ও অ। তোমাকে মুখস্থ করতে হবে প্রসৃত 3টা, কারা পরে কে কে আছে, শেষের ঘর ফাঁকা। গোলাকৃত 3টা, উ ও অ, শেষের ঘর ফাঁকা। বিবৃত স্বাভাবিক একটা, কি? আ, শেষের ঘর ফাঁকা। এখন বোঝার চেষ্টা করো, তাহলে সবার উপরে কি? উচ্চ, তার নিচে উচ্চ মধ্য, তার নিচে নিম্ন মধ্য। এখন তোমাকে এই জায়গাটাও মুখস্থ করতে হবে, সবার উপরে উচ্চ, সবার নিচে নিম্ন, নিচ থেকে একটু উপরে নিম্ন মধ্য, উপর থেকে একটু নিচে উচ্চ মধ্য। আমরা এভাবে মুখস্থ করে ফেলতে পারি, উচ্চ উচ্চ মধ্য, নিম্ন মধ্য নিম্ন। সবার নিচেরটা তো নিম্ন হবে, সবার উপরে একটু উচ্চ হবে, তো নিচ থেকে একটু উপরে কি? নিম্ন মধ্য, উপর থেকে একটু নিচে কি? উচ্চ মধ্য। তো তুমি এভাবেই মুখস্থ করবা, উচ্চ উচ্চ মধ্য, নিম্ন মধ্য নিম্ন। তাহলে স্বরধ্বনি মোট আছে কয়টা প্রসৃত? 3টা, ই এ এ। গোলাকৃতি আছে কয়টা? 3টা, রস ও অ। এখন বুঝার চেষ্টা করো, তাহলে তুমি তো মুখস্থ করে ফেললা, ডান পাশ শুরুতে আছে প্রসৃত 3টা, ই এ এ, একদম ডান পাশে আছে 3টা, গোলাকৃত, রস ও অ, আর মাঝে আছে সবার নিচে আছে একটা, সেটা হলো আ। তাহলে আমি জানি সবার উপর উচ্চ, তার একটু নিচে উচ্চ মধ্য, তার নিচে নিম্ন মধ্য, আর শেষের ঘরে প্রসৃত কিছু নাই। আর কেন্দ্রীয় বা বিবৃত বা স্বাভাবিকের শুধু মাঝে নিচের ঘরে একটা আছে, সবার নিচে নিম্নতে আছে আ। আর গোলাকৃত 3টা আছে, সবার উপরে রস ও অ, নিচের ঘরে নাই। তাহলে সবার উপরে রস, তার পরে ও, তারপরে অ, তারপরে সবার উপরে একটা উচ্চ, তার নিচে উচ্চ মধ্য, তার নিচে নিম্ন মধ্য। আর প্রসৃত আছে কয়টা? 3টা, ই এ এ, সবার উপরে উচ্চ, ই উচ্চ, আর এ হলো উচ্চ মধ্য, এ হলো নিম্ন মধ্য, নিচের ঘরে নাই। আর বিবৃত বা স্বাভাবিক আছে একটা, সবার নিচে নিম্ন মধ্য। প্রশ্ন কিভাবে আসবে? তোমাকে বলবে নিচের কোনটি, নিচের কোন স্বরধ্বনিটি প্রসৃত প্লাস উচ্চ? তাহলে প্রসৃত বললে এগুলো সব, আর উচ্চ বললে রি। প্রসৃত প্লাস উচ্চ মধ্য এ, প্রসৃত প্লাস নিম্ন মধ্য এ। তোমাকে বলবে স্বাভাবিক স্বরধ্বনি কতটি? তুমি বলবে একটা, যার নাম স্বাভাবিক তার নাম বিবৃত। তোমাকে বলবে নিম্ন স্বরধ্বনি কয়টা? নিম্ন স্বরধ্বনি আছে একটা। তোমাকে আবার প্রশ্ন করবে বিবৃত প্লাস নিম্ন কয়টি স্বরধ্বনি? তুমি বলবা একটি স্বরধ্বনি। প্রশ্ন করবে গোলাকৃত কয়টা? তুমি বলবা 3টা। তোমাকে বলবে গোলাকৃত প্লাস উচ্চ স্বরধ্বনি কয়টি? গোলাকৃত প্লাস উচ্চ, তাহলে গোলাকৃত হলে এগুলো, আর উচ্চ হলে শুধু একটা একটা। আর যদি তোমাকে প্রশ্ন করে এরকম উচ্চ স্বরধ্বনি কয়টা? উচ্চ স্বরধ্বনি 2টা, রস্বই আর রস্য। আবার যদি তোমাকে প্রশ্ন করে নিম্ন স্বরধ্বনি কয়টা? একটা। তোমাকে যদি প্রশ্ন করে নিম্ন মধ্য স্বরধ্বনি কয়টি? 2টি, এ অ। আর যদি তোমাকে এরকম প্রশ্ন করে যে নিম্ন মধ্য প্লাস প্রসৃত, নিম্ন মধ্য প্লাস প্রসৃত মানে প্রসৃতের ভিতরে নিম্ন মধ্য আছে একটা। যদি প্রশ্ন করে গোলাকৃত প্লাস উচ্চ মধ্য, তাহলে হবে ও। আর যদি বলে তোমাকে উচ্চ মধ্য স্বরধ্বনি কয়টা? এ ও। বলো ক্লিয়ার? এবার আমি যা পড়াতে চেয়েছি তাকে ক্লিয়ার কিনা বলো তো? এই বক্স থেকে আসলে তো এখন বুঝবা নাকি? জি স্যার। ওকে, তাইলে এটা একদম মুখস্থ করে ফেলবা, মানে এই বক্সটা তোমাকে কি করে ফেলতে হবে? মুখস্থ করে ফেলতে হবে, আর কোনো কাজ নেই। ওকে, তারপরে আসো
ভালোবাসা দিবস এবং কি রেজাল্টের বন্যায় আনন্দে স্টুডেন্ট ক্লাসে ঢুকে না, আজকে অফলাইনে অর্ধেক হয়ে গেছে স্টুডেন্ট। ওকে, তারপরে আসা যে প্রশ্ন করেছো এখন ক্লিয়ার কিনা বলো তো? যে প্রশ্ন করেছো এখন ক্লিয়ার কিনা? জি ভাইয়া। জি ভাইয়া। পারবে এখন উত্তর দিতে? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, তো এই বক্সটা যদি আমি জি ভাইয়া ওইভাবে, ইনশাআল্লাহ। ওইটা হয়তো মিসিং হয়ে গেছে তোমাদের ব্যাচে, মিসিং হলো অসুবিধা নাই, যখন এগুলোর প্রশ্ন হবে তখন তো আমি প্রশ্ন সব জায়গা থেকে দিই, যখন নতুন জায়গা চলে আসবে তখন তো বলবা যে ভাই এটা তো আমরা পড়ি নাই, অসুবিধা নেই, তাইলে ঠিক হয়ে যাবে। এবার আসো আমরা আজকে আমাদের নতুন একটা টপিক শুরু করব। তোমরা তো কোচিং এ অনেক টপিক হালকা পাতলা পড়ে ফেলেছো, কিছুটা আইডিয়া জানো, তো আমি চাচ্ছি যেই টপিকগুলো একদম শেষ পর্যায়ে ওগুলো আরো আগে থেকে শুরু করে, মানে পুরো গ্রামার সম্পর্কে যেন একটা প্রপার আইডিয়া থাকে। ওকে, আর কঠিন টপিকগুলো, ইম্পর্টেন্ট টপিকগুলো আমি আগে পড়াবো, ইম্পর্টেন্ট, কারণ এগুলো শেষের দিক দিয়ে পড়াইতে গেলে অনেক স্টুডেন্ট ক্লাসে আসে না, মন খারাপ থাকে বিভিন্ন কারণে, তো এই জন্য আমি কঠিন টপিকগুলো আগে পড়িয়ে দিব। ওকে, তোমরা জানো যারা আমার ফার্স্ট ক্লাস করেছো, ব্যাকরণের আলোচ্য গত ক্লাসে পড়িয়েছিলাম ব্যাকরণের আলোচ্য বিষয়, তাহলে বলো তো ব্যাকরণের আলোচ্য বিষয়ের মধ্যে সমাস কোথায় পড়ে? সমাস কোথায় পড়ে? শব্দ তত্ত্বে। ইয়েস, শব্দ বা রূপ তত্ত্বে। সবাই একটু মনোযোগ দিবে, সবাই একটু মনোযোগ দিবা, কারণ সমাস আমরা জানি শব্দ বা রূপ তত্ত্বে পড়ে, সমাস শব্দ বা রূপ তত্ত্বে পড়ে। ওকে, তারপরে আসো তাহলে একবার শব্দ বা রূপ তত্ত্বে অন্তর্গত, শব্দ অথবা রূপ তত্ত্বে আলোচিত হয়, রূপ তত্ত্বে শব্দ অথবা কোন তত্ত্ব আলোচিত হয়? রূপ তত্ত্ব আলোচিত হয়, শব্দ বা রূপ তত্ত্ব আলোচিত হয়। তারপরে আসলে লিখবা সমাস, সমাস সংস্কৃত শব্দ থেকে এসেছে, সবাই লিখবা সমাস সংস্কৃত শব্দ থেকে এসেছে, শব্দ থেকে এসেছে, সমাস সংস্কৃত শব্দ থেকে এসেছে। তারপরে লিখবা সমাস কৃৎ প্রত্যয় সাধিত শব্দ, সমাস সবাই লিখবা, আমি যেভাবে তীর চিহ্ন দেই আমি সব ক্লিয়ারলি যেভাবে লেখাই ওইভাবে নোট করবা। সমাস কৃৎ প্রত্যয় সাধিত শব্দ, সমাস কৃৎ প্রত্যয় সাধিত শব্দ, ব্র্যাকেটে লিখবা, এই সমাসের জন্য ব্র্যাকেটে লিখবা সমযোগ অস যোগ অ, সমযোগ অস যোগ অ, এই অসের আগে একটা ধাতু চিহ্ন দিবা, তাহলে এইটা হলো সমাস। তাহলে সমাস কি সাধিত শব্দ? সমাস কৃৎ প্রত্যয় সাধিত শব্দ। এটা ভাঙলে পাবা কি? সমযোগ অস যোগ অ, সমযোগ অস যোগ অ, সমাস কৃৎ প্রত্যয় সাধিত শব্দ। ওকে, তারপরে আসো আমরা বললাম শব্দ বা রূপ তত্ত্ব আলোচিত হয়, সমাস সংস্কৃত শব্দ থেকে এসেছে। তারপরে আসো আমরা বললাম সমাস কৃৎ প্রত্যয় সাধিত শব্দ। তারপরে লিখবা সমাস অর্থ, সমাস অর্থ। সবাই আমার নোটটা যদি ভালোভাবে পড়ে ফেলো, আমি যা লিখি তাও দেখবা পরীক্ষা অনেক প্রশ্ন কমন চলে আসবে। সমাস অর্থ সংক্ষেপ, সমাস অর্থ সংক্ষেপ অথবা মিলন অথবা বহুপদকে একপদীকরণ, বহুপদকে একপদীকরণ। সমাস অর্থ সংক্ষেপ, মিলন অথবা বহুপদকে একপদীকরণ। সমাস অর্থ সংক্ষেপ, মিলন অথবা কি বহুপদকে একপদীকরণ। সমাস অর্থ সংক্ষেপ, মিলন অথবা বহুপদকে একপদীকরণ। তারপরে আসো সমাস অর্থ সংক্ষেপ, মিলন অথবা কি বহুপদকে একপদীকরণ। ওকে, তারপরে আমরা এরকম বলতে পারি সমাসে পদের মিলন ঘটে আর সন্ধিতে ধ্বনির মিলন ঘটে, যাই হোক না লিখলে হবে। তাহলে সমাস অর্থ সংক্ষেপ, মিলন, আর লক্ষ্য করো তারপরে লিখবা, সবাই লিখবা এরকম দ্বন্দ্ব সমাসের বিপরীত, দ্বন্দ্ব সমাসের বিপরীত বহুব্রীহি সমাস। দ্বন্দ্ব সমাসের বিপরীত বহুব্রীহি সমাস, কারণ হলো দ্বন্দ্ব সমাস উভয় পদের প্রাধান্য পায় আর বহুব্রীহি সমাস কোনো পদেরই প্রাধান্য পায় না। দ্বন্দ্ব সমাস উভয় পদের প্রাধান্য পায়, বহুব্রীহি সমাস কোনো পদেরই প্রাধান্য পায় না।
তারপরে লাইন লিখবা সমাসের প্রতীতি, কিছু বেসিক জিনিস আমরা শিখাচ্ছি। সমাসের প্রতীতি অথবা জ্ঞান, প্রতীতি অথবা জ্ঞান অথবা ধারণা পাঁচটি। সমাসের প্রতীতি অথবা জ্ঞান অথবা ধারণা পাঁচটি। সমাসের প্রতীতি অথবা জ্ঞান অথবা ধারণা পাঁচটি। সমাসের প্রতীতি জ্ঞান অথবা ধারণা কয়টি? পাঁচটি। মানে সমাস সম্পর্কে একটা লাইনে পাঁচটা কথা থাকবে। একটা সমাসের পাঁচটা বিষয় তোমাকে কি রাখতে হবে, মানে মনে রাখতে হবে। তাইলে আমরা এখানে দেখা যায় না, লিখবা এইরকম যে সমাসের প্রতীতি এর মানে জ্ঞান, এর মানে ধারণা পাঁচটি। মানে সমাসের একটা লাইনে তোমাকে পাঁচটা নাম মুখস্থ করতে হবে। এটা যেহেতু প্রাইভেট এই জন্য একটু স্লো পড়াই, আর লাইভ ক্লাসগুলো অনেক ফাস্ট যাইতে হয় কারণ অনেক বেশি পড়াইতে হয়। এখানে তো আমরা সপ্তাহে 3টা ক্লাস পাবো, সুতরাং বুঝে শুনে পড়বো। সমাসের প্রতীতি জ্ঞান অথবা ধারণা পাঁচটি। লক্ষ্য করো, আমরা যদি বলি এইরকম যে বিলাত ফেরত, বিলাত ফেরত ইকুয়াল টু লিখবা বিলাত হইতে ফেরত, বিলাত হইতে বা থেকে, থেকে ফেরত। তাহলে বিলাত ফেরত ব্যাস বাক্য হলো বিলাত থেকে বা বিলাত হইতে ফেরত। মনে রাখবা এই যে সমাসবদ্ধ শব্দ, এই ছোট শব্দ যেটা হাইফেন দিয়ে যুক্ত থাকে, এটাকে বলে সমস্ত পদ। কি পদ বলো? সমস্ত পদ। আর এই সমস্ত পদকে ভাঙার পর যে বড় বাক্য পাওয়া যায়, এটার নাম হলো ব্যাস অথবা বিগ্রহ অথবা সমাস বাক্য। ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য অথবা কি বলো? সমাস বাক্য। বিলাত ফেরত, বিলাত থেকে ফেরত বা বিলাত হইতে ফেরত। ওকে, জায়গায় যদি হইতে লেখো তাহলে কোনো অসুবিধা নাই, বিলাত হইতে ফেরত। ওকে, তাহলে যে সমাসবদ্ধ শব্দের মূল ওয়ার্ডটা যেটা ক্লোজ থাকে, একত্রিত থাকে, এর নাম হলো সমস্ত পদ। আর এই সমস্ত পদকে ভাঙার পরে যে বড় বাক্য পাবা সেটা হলো ব্যাস অথবা বিগ্রহ অথবা সমাস বাক্য। মনে রাখবা এই সমাসবদ্ধ শব্দ আই মিন সমস্ত পদের আগের অংশকে বলে পূর্বপদ। তাই লিখবা বিলাত হলো পূর্বপদ, বিলাত হলো পূর্বপদ। সমস্ত পদের পরের অংশকে বলে পরপদ বা উত্তরপদ। তাহলে ফেরত হলো পরপদ বা উত্তরপদ, পরপদ অথবা উত্তরপদ, পরপদ অথবা কি পদ? উত্তরপদ। হ্যাঁ, তাহলে বিলাত পূর্বপদ, ফেরত পরপদ বা উত্তরপদ। তারপরে আসো, লক্ষ্য করো সবাই, লিখবা এই যে সমস্ত পদে দুইটা শব্দ আছে, একটা পূর্বপদ আর একটা পরপদ। তাহলে সমস্ত পদে যেই দুইটা শব্দ আছে এই দুইটা শব্দকে আলাদা করে বললে হয় সমস্যমান পদ। তাহলে লিখবা বিলাত কমা ফেরত, বিলাত কমা ফেরত এই দুইটাকে বলে সমস্যমান পদ। কি পদ বলো? সমস্যমান পদ। ব্র্যাকেটে লিখবা সমস্ত পদের অন্তর্গত পদগুলোকে বলে সমস্যমান পদ, সমস্ত পদের অন্তর্গত পদগুলোকে বলে সমস্যমান পদ। যে সমস্ত পদে দুইটা পদ আছে সবাই লিখে ফেলো। সমস্ত পদের এই সামনে বিলাত কমা ফেরত এর সামনে লিখবা সমস্ত পদের, এটার নাম হলো সমস্যমান পদ। আর ব্র্যাকেটে লিখবা সমস্ত পদের অন্তর্গত পদগুলোকে সমস্যমান পদ বলে। সমস্ত পদের অন্তর্গত পদগুলোকে সমস্যমান পদ বলে। সমস্ত পদের অন্তর্গত পদগুলোকে সমস্যমান পদ বলে। সমস্ত পদের অন্তর্গত পদগুলোকে বলে সমস্যমান পদ। তারপরে তাহলে সমস্ত পদের অন্তর্গত পদগুলোকে কি বলে? সমস্যমান পদ। ওকে, তারপরে নোট দিয়ে লিখবা, নোট লিখবা সমস্ত পদ। সবাই সমস্ত পদ হয় একসঙ্গে লিখতে হয় নতুবা মাঝে হাইফেন দিয়ে লিখতে হবে। সমস্ত পদ হয় একসঙ্গে লিখতে হবে নতুবা মাঝে হাইফেন দিয়ে লিখতে হয়।
সবাই সমস্ত পদ হয় একসঙ্গে লিখতে হয় নতুবা মাঝে হাইফেন দিয়ে লিখতে হয়। এই যে সমস্ত পদ হয় মাঝে হাইফেন দিবা নতুবা একসাথে লিখবা। যদি একসাথে লেখা না যায় তাহলে মাঝে কি দিতে হবে? হাইফেন দিতে হবে। তাই লিখবা সমস্ত পদ হয় একসঙ্গে লিখতে হয় নতুবা মাঝে হাইফেন দিয়ে লিখতে হয়। লিখবা দাড়ি দিয়ে লিখবা, অন্যথায় সমাস ভুল হবে বা এটুকু লেখার দরকার নেই। তাহলে সমস্ত পদ লেখার নিয়ম কয়টা বলো? দুইটা। সমস্ত পদ লেখার নিয়ম দুইটা, হয় একসঙ্গে লিখবা নতুবা মাঝে হাইফেন দিয়ে লিখবা। হয় একসঙ্গে লিখবা নতুবা মাঝে কি দিয়ে লিখবা? হাইফেন দিয়ে লিখবা। তারপরে আসো লিখবা সমাস প্রধানত 6 প্রকার। সবাই লেখো সমাস প্রধানত 6 প্রকার। সমাস প্রধানত 6 প্রকার। লিখবা সমাস প্রধানত কত প্রকার? 6 প্রকার। তারপরে আসো লিখবা পরের লাইন লিখবা নবম দশম শ্রেণীর ব্যাকরণ এবং মৌলিক ব্যাকরণ অনুসারে সমাস 4 প্রকার। এটা নিয়ে একটা ডাউট আছে, নতুন ব্যাকরণ আর পুরাতন ব্যাকরণ। সমাস প্রধানত 6 প্রকার। তারপরে লাইন লিখবা নবম দশম শ্রেণীর ব্যাকরণ এবং মৌলিক ব্যাকরণ অনুসারে সমাস 4 প্রকার। নবম দশম শ্রেণীর ব্যাকরণ এবং কি মৌলিক ব্যাকরণ অনুসারে সমাস কত প্রকার? 4 প্রকার। লক্ষ্য করো কি বললাম, সমাস প্রধানত 6 প্রকার। এইটা তো একটা লাইন লিখেছো, পরের লাইন লিখবা নবম দশম শ্রেণীর ব্যাকরণ এবং মৌলিক ব্যাকরণ অনুসারে সমাস 4 প্রকার। ওকে, তাহলে নবম দশম শ্রেণীর ব্যাকরণ বই আবার অব্যয়ীভাবে সমাসের ভেতরেই ধরে না, ঠিক আছে। আবার নবম দশম শ্রেণীর ব্যাকরণ বই বলেছে দ্বিগু সমাস আছে কর্মধারয়ের ভিতরে। তাহলে লক্ষ্য করো সমাস তারা বলেছে নবম দশম শ্রেণীর ব্যাকরণ বই বলেছে অব্যয়ীভাব বলতে কোনো সমাস নাই, আর দ্বিগু সমাসটা আছে কার ভেতরে? কর্মধারয়ের ভেতরে। তাহলে তারা কি কি বাদ দিল বলো? অব্যয়ীভাব বাদ দিল, আর হলো কি কর্মধারয় বাদ দিল। অব্যয়ীভাব বাদ দিল, আর কি বলো? কর্মধারয় বাদ দিল। এক মিনিট সাইলেন্ট, কথা বলে না। ওকে, তা কি বললাম? বললাম নবম দশম শ্রেণীর ব্যাকরণ বই বলেছে অব্যয়ীভাব বলতে কোনো সমাস নেই, আর কর্মধারয়টা ঢুকছে কার ভেতরে? কর্মধারয় ঢুকেছে, সরি দ্বিগু ঢুকেছে কর্মধারয়ের ভেতরে। তাহলে সমাস 4টা 6টা থেকে কি করে ফেললো তারা? 2টা কমিয়ে ফেললো। আমি আবারও বলছি, সমাস তো তোমরা জানো, দ্বন্দ্ব সমাস, অব্যয়ীভাব সমাস, কর্মধারয় সমাস, দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস, 6টা। নবম দশম শ্রেণী অব্যয়ীভাবকে, নতুন ব্যাকরণ যেটা বোর্ড ব্যাকরণ নতুনটা, অব্যয়ীভাবকে সমাসের মধ্যে ধরে না, আর দ্বিগুকে বলেছে এটা আলাদা দরকার নাই, এটা কর্মধারয়ের ভেতর। ওকে, তাইলে তারা 4টা বানাইছে। তবে মৌলিক ব্যাকরণ, এর পরের লাইন লিখবা, এবার লেখো যে রবীন্দ্রনাথ ঠাকুর দ্বিগু সমাসকে কর্মধারয় সমাসের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন, বা রবীন্দ্রনাথ ঠাকুর দ্বিগু সমাসকে কর্মধারয়ের অন্তর্ভুক্ত বলেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর দ্বিগু সমাসকে কর্মধারয়ের অন্তর্ভুক্ত করেছেন। তারপর লিখবা তবে অনেক বৈয়াকরণ, বৈয়াকরণ মানে ব্যাকরণবিদ, তবে অনেক বৈয়াকরণ মানে অনেক আবার তো বলবেন ব্যাকরণবিদ। ভাই রবীন্দ্রনাথ ঠাকুরের ওই লাইনটা। রবীন্দ্রনাথ ঠাকুর দ্বিগু সমাসকে, দ্বন্দ্ব না, সরি, কেউ যদি দ্বন্দ্ব লিখে থাকে আমি কি বলেছি মনে নাই, দ্বিগু সমাসকে কর্মধারয়ের অন্তর্ভুক্ত করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে দ্বিগু সমাস বলতে কিছু নাই, এটা মেইনলি কর্মধারয়। ওকে, তাহলে বললাম রবীন্দ্রনাথ ঠাকুর দ্বিগু সমাসকে কর্মধারয়ের অন্তর্ভুক্ত ভেবেছেন বা করেছেন। এরপরে দাঁড়িয়ে লিখবা অনেক বৈয়াকরণ মানে অনেক ব্যাকরণবিদ আবার কি বলেছে, লক্ষ্য করো,
আমরা প্রথমত বললাম 19 এর ব্যাকরণের রেফারেন্স দিলাম যে 19 এর ব্যাকরণ বই বলছে কি অব্যয়ভাব বলতে কিছু নাই, দ্বিগুকার ভেতরে কর্মধারয়ের ভিতরে, দ্বিগুকার ভেতরে বলো কর্মধারয়ের ভিতরে। তারপরে বলেছি রবীন্দ্রনাথ ঠাকুর আবার কি বলছে মৌলিক বই অনুসারে কর্মধারয়ের সমাসের ভিতরে ঢুকছে কে বলো, দ্বিগু ঢুকেছে। তারপরে অনেক বৈয়াকরণ বলছে কর্মধারয় সমাস বলতে আবার কিছু নাই, অনেক বৈয়াকরণ বলেছে কর্মধারয় সমাস বলতে কিছু নাই, কি আছে সেটা আবার ঢুকছে তৎপুরুষের ভেতরে। মৌলিক বইয়ের রেফারেন্স এখন যেটা দিচ্ছি লাস্টটা দিচ্ছি, এটা একটু ঝামেলা আছে, পড়লেই হবে না। মৌলিক বই অনুসারে ব্যাকরণ কয় প্রকার, সরি সমাস কত প্রকার, 4 প্রকার। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন দ্বিগু বলতে কিছু নাই, দ্বিগু ঢুকেছে কর্মধারয়ের ভেতরে। আবার অনেক বৈয়াকরণ বলেছে কর্মধারয় মূলত আলাদা ডিফাইন করার কোনো প্রয়োজন নেই, কর্মধারয় হলো তৎপুরুষ সমাসের অন্তর্গত। তাহলে অনেক বৈয়াকরণ এর মতে কর্মধারয় তৎপুরুষের অন্তর্গত। তাহলে লক্ষ্য করো রবীন্দ্রনাথ বাদ দিলেন কি দ্বিগু, রবীন্দ্রনাথ বললেন দ্বিগু কার ভেতরে, দ্বিগু ঢুকেছে কর্মধারয়ের ভেতরে, কর্মধারয় পরীক্ষায় প্রশ্ন আসছে এবার বিসিএস এ। তারপরে লক্ষ্য করো কর্মধারয়ের ভেতরে, তারপরে অনেক বৈয়াকরণ আবার বলছে কর্মধারয় আবার ঢুকছে কার ভেতরে, তৎপুরুষের ভেতরে। তাহলে দিন শেষে ঝামেলা কি রইলো, দ্বিগুও রইলো না কর্মধারয় রইলো না, এটা হয়ে গেল কি তৎপুরুষ। তাহলে কয়টা কমলো বলো, 2টা সমাস। এটা হলো তাদের এইটুকু জানবা। তবে আমরা সমাস পূর্ণাঙ্গ 6 প্রকারই পড়াবো, পরীক্ষায় 6টা থেকে প্রশ্ন আসবে, কিন্তু এই ঝামেলাটুকুর কারণে আমরা এত কথা বললাম। ওকে, তাহলে সমাস প্রধানত 6 প্রকার। নবম দশম শ্রেণীর ব্যাকরণ এবং মৌলিক ব্যাকরণ অনুসারে সমাস 4 প্রকার। মৌলিক ব্যাকরণের যদি ডিবেট চিন্তা করো তাহলে রবীন্দ্রনাথ বলছে দ্বিগু বলতে সমাস নাই, এটা হলো কর্মধারয়কে অন্তর্ভুক্ত। আবার অনেক বৈয়াকরণ বলেছে, মানে অনেক ব্যাকরণবিদ বলেছে কর্মধারয় বলতে কিছু নাই, এটাকে আমরা কিসের ভিতরে ফেলতে পারি, তৎপুরুষের ভিতরে ফেলতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, তবে এবার আমরা এত কিছুর পরেও আমরা সেই আমাদের আগের সব সমাসই কি করব, পড়ে ফেলবো। এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। তারপরে এবার আসো আমরা 6টা সমাসের বেসিক পরিচয় দিব। লিখবা দ্বন্দ্ব সমাস। সবাই দ্বন্দ্ব সমাস আমরা আগে 6টা সমাসের একদম বেসিক জানবো, মূল বিষয়গুলো জানবো। হ্যাঁ, যেমন দ্বন্দ্ব বললেই কি হয়, কর্মধারয় চিনার প্রাইমারি স্টেজটা কি, প্রাইমারি কন্ডিশন কি, এগুলো আমরা জানবো। দ্বন্দ্ব সমাস লিখবা উভয়, উভয় পদ মানে পূর্ব পদ পরপদ, উভয় অথবা সকল। মাঝে মধ্যে দ্বন্দ্ব সমাসে 2 এর অধিক পদ থাকে, এই জন্য সকল লিখলাম। উভয় অথবা সকল পদের প্রাধান্য পাবে, সকল পদের প্রাধান্য পাবে, উভয় অথবা সকল পদের প্রাধান্য পাবে। তারপরের লাইন লিখবা ব্যাসবাক্যে, ব্যাসবাক্যে, ব্যাসবাক্যে এবং ও আর আসবে, উভয় অথবা সকল পদের প্রাধান্য পাবে। ব্যাসবাক্যে কি আসবে বলে, এবং ও আর আসবে, উভয় অথবা সকল পদের প্রাধান্য পাবে ব্যাসবাক্যে এবং ও আর আসবে। সারা জীবন মনে রাখবা, যদি তোমার সামনে আজকের পর থেকে একটা সমাসের নাম উপস্থিত হয় যে দ্বন্দ্ব, তুমি ইনস্ট্যান্ট একটা কথা মাথায় আনবা, এই সমাস উভয় পদের প্রাধান্য পায়। মানে কি, মানে হলো সমস্ত পদ এবং ব্যাসবাক্যের যে পূর্বপদ পরপদ, এই দুইটা যা লেখা আছে ব্যাসবাক্য দ্বারা তাকেই বুঝাবে। মানে পূর্ব পদের অর্থ প্রাধান্য পাবে, পরপদের অর্থের প্রাধান্য পাবে। তুমি প্রাধান্য দিয়ে সমাস আইডেন্টিফাই করতে পারবে। বলছি উভয় বা সকল পদের প্রাধান্য, উভয়টাই লিখলাম, উভয় পদের প্রাধান্য পাবে মানে সমস্ত পদের পূর্ব পদ আর পরপদে যা থাকবে তাকেই বুঝাবে ব্যাসবাক্যে, উভয় পদের প্রাধান্য পাবে। এবং এই সমাসে শুধু ব্যাসবাক্যে এবং ও আর আসে। কোন সমাস বলো, দ্বন্দ্ব সমাস। এই সমাসে ব্যাসবাক্যে এবং ও আর আসে। আমরা যদি বলি মা বাবা, আমরা একটু আগে বলেছি নোট দিয়ে সমস্ত পদ লেখার নিয়ম কয়টা বলো, 2টা। হয় পূর্বপদ আর পরপদের মাঝে হাইফেন দিতে হবে, নতুবা 2টা পদ একসঙ্গে লিখতে হবে। আমি আবার বলছি, সমস্ত পদ লেখার নিয়ম 2টা। পূর্বপদ আর পরপদের মাঝে কি দিতে হবে, হয় হাইফেন দিতে হবে, নতুবা বোঝার চেষ্টা করো, পূর্বপদ পরপদের মধ্যে হাইফেন দিতে হবে, নতুবা যদি একত্রে লেখা যায়, একবার লেখা যায় তাহলে একবার লিখবে, এর বাইরে যদি কোনোভাবে লেখো তাহলে সেটা ভুল হবে। তো
তাহলে মা বাবা পূর্ব পদে আছে, মা পরপদে আছে বাবা। আমরা বলছি উভয় পদে প্রাধান্য পাবে কোন সমাস? দ্বন্দ্ব সমাস। ব্যাস বাক্যে এবং ও আর আসবে। তাহলে আমরা বলতে পারি মা ও বাবা। তোমরা যদি আজকের পর থেকে একটু সমাস শেখার চিন্তা করো, আমি সমাস পড়াবো মিনিমাম 3 দিনে, আমার মনে হয় তোমরা সব পেরে যাবা যদি একটু মনোযোগ দাও। এই যে লক্ষ্য করো, এখানে এই ব্যাচে আমি স্টুডেন্ট ভর্তি আজকে পর্যন্ত, আজকে সকাল পর্যন্ত 60+ স্টুডেন্ট ভর্তি আছে 3.5টার কাছে। এখন তোমরা একটু স্বাভাবিকভাবে চিন্তা করো, 60 জন 63 জন না 64 জন স্টুডেন্ট ভর্তি আছে এই ব্যাচে। এর ভেতরে আমি জানলাম 10-12 জন এরকম হতে পারে যারা গ্রামে থাকে, একদম গ্রামে থাকে, তাদের সাথে কথাই আছে, লাইভ ক্লাসে ঢুকবে না, তারা রেকর্ড করবে, কারণ লাইভ ক্লাস তারা দেখতে পারে না, টাইম ওয়েস্ট হয়। সেই 10-12 জন 15 জন থাকে প্রত্যেক ব্যাচে, সেটা মাপলাম। বাট এরপরে আমার মিনিমাম 10-12 জন স্টুডেন্ট 15 জন স্টুডেন্ট ক্লাসে ঢুকে নাই, ঠিক আছে? তাহলে এখন এই যে 38, 39, 37, 35, 36 জন এই ব্যাচে ঢুকে, মাত্র তো শুরু হয়েছে, বাট এখন রেকর্ড ক্লাস দেওয়ার ফলে কি হয়, কিছু স্টুডেন্ট পরে করে। বাট আজকে এই দিনে যেমন দেখো 1,90,000 এ প্লাস, এই এত এ প্লাসের ভিড়ে কেউ কি কখনো ভেবেছে 1,70,000 এ প্লাস বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে? কারণ কি বলো, এ প্লাস থেকে হাইস্ট আমরা 20-25 হাজার স্টুডেন্ট চান্স পাবে, 25,000 ধরলাম, আর এই প্লাসের বাইরে ধরলাম আরো 15,000, টোটাল 40,000। এর বাইরে তো ভাই কোনো সিটে না ইউনিভার্সিটি। একটু কল্পনা করো, এই যে তোমরা ক্লাস, এই ক্লাসটা আমি জানি রেকর্ডেড ক্লাসে 100% শিখতে পারবা, বাট তোমার যদি কোথাও ক্লাস না থাকে, কোনো কিছু না থাকে, তাহলে আমার উচিত হলো তুমি অন টাইমে এসে ক্লাসটা করে ফেলবা। তোমার জীবনে সবকিছুই করতে পারবা, তোমার লাইফে সবই করতে পারবা, বাট আগামী 3 মাস তোমার লাইফে যতটুকু গুরুত্বপূর্ণ, তোমার পুরো লাইফে পরিশ্রম করে এত বড় হইতে পারবা না। ওকে, তো যেটা বললাম, একটু গুরুত্ব দিও, একটু গুরুত্ব দিও, কারণ তুমি, আমি জানি আমার কাছে ভর্তি আছে, তোমাকে ক্লাস আমাকে দিতে হবে, রেকর্ড দিলেও দিতে হবে, এভাবে দিতে হবে। বাট এই তার মানে এই না যে তুমি ক্লাস করবে না, ক্লাস অবশ্যই করতে হবে, ক্লাসের গুরুত্ব আছে। আমি যে পড়া জিজ্ঞেস করব, আমি তোমাকে 3 দিনে একদিন পড়া জিজ্ঞেস করবো, তোমার কাছে হয়তো বা 3 দিনে একদিনও জিজ্ঞেস করবো না, বাট তোমাকে অলওয়েজ প্রস্তুতি নিয়ে রাখতে হবে। ওকে, তো যেটা বললাম উভয় পদে প্রাধান্য পাবে এবং ব্যাস বাক্যে এবং ও আর আসবে, তার নাম হলো দ্বন্দ্ব সমাস। এবার সমস্ত পদ মা ও বাবা, ব্যাস বাক্য দ্বারা মাকেও বুঝাইছি বাবাকেও বুঝাইছি। লক্ষ্য করো, তোমরা নিজেরাই বুঝতে পারবে যে সমস্ত পদে পূর্ব পদে আছে মা, ব্যাস বাক্যে আছে, পরপদে আছে বাবা, বাট ব্যাস বাক্য দ্বারা মাকেও বুঝাইছি বাবাকেও বুঝাইছি। লক্ষ্য করো তো, একটু কল্পনা করো তো, আমরা কি ব্যাস বাক্য দ্বারা মাকে বুঝাইছি বাবাকে, না উভয়কে? উভয়কে বুঝাইছি। তাহলে মা বাবা ছিল সমস্ত পদে, ব্যাস বাক্য দ্বারা দুইজনরেই বুঝাইছি। সমস্ত পদে যা লেখা থাকে ব্যাস বাক্যে যদি তাদেরকেই বুঝায়, তার নাম হবে দ্বন্দ্ব সমাস। আর এই সমাসে ব্যাস বাক্যে এবং ও আর আসবে, এবং ও কি আসবে? আর আসবে। তাহলে উভয় পদে প্রাধান্য পাবে, ব্যাস বাক্যে এবং ও আর আসবে, তার নাম কি সমাস বলো? দ্বন্দ্ব সমাস, তার নাম দ্বন্দ্ব সমাস। তারপরে আসো, তাহলে আমরা বললাম এইরকম যে গরু ছাগল, গরু ছাগল, লক্ষ্য করো আমরা বলতে পারি যে গরু ও ছাগল, গরু এবং ছাগল, এও না লিখে আমরা এবং লিখতে পারি, গরু এবং কি বলো? ছাগল, গরু এবং ছাগল। তাহলে গরু ছাগল সমস্ত পদে আছে, ব্যাস বাক্য দ্বারা আমরা গরু এবং ছাগল দুইটারেই বুঝাইছি। মনে রাখবা, দুইটারে বুঝাইলে শুধু সমস্ত পদে যা লেখা থাকে ব্যাস বাক্যে যদি তাকেই বুঝায়, একটা মাত্র সমাস হয়, সেটা হলো দ্বন্দ্ব সমাস। কি সমাস? এই সমাসে এবং ও আর আসবে। তুমি এবংও লিখতে পারো, ও লিখতে পারো, আরও লিখতে পারো, আমরা শুধু ও দিয়ে দেখি, এবং আর থাকে না, এবং থাকে না, বাট তুমি লিখতে পারবে। ওকে, তারপরে আসো, আমরা যদি এরকম বলি চা বিস্কুট, চা বিস্কুট, লক্ষ্য করো এটা হবে, আমি যদি বলি চার বিস্কুট, চার বিস্কুট দুইটাই হবে, লক্ষ্য করো, চা ও বিস্কুট, চার বিস্কুট দুই ভাবেই হবে। আমি বলো তো সমস্ত পদে আছে চা আবার আছে বিস্কুট, ব্যাস বাক্য দ্বারা চা এবং বিস্কুট দুইটারেই বুঝাইছি। এই বলো দুইটারে বুঝাইলে কোন সমাস? দ্বন্দ্ব সমাস। দুইটারে বুঝাইলে সমস্ত পদে যা থাকবে ব্যাস বাক্যে দুজন সকলের অর্থ প্রাধান্য দিলে এটা হয় দ্বন্দ্ব সমাস। ওকে, তাহলে আজকের পর থেকে মাথায় রাখবা, দ্বন্দ্ব যখনই তোমার কাছে চলে আসবে, তোমার কাছে যখন দ্বন্দ্ব কথাটা শুনবা, তুমি বলবা আমি এটা জানি, এই সমাসে উভয় পদে প্রাধান্য পায়, মানে সমস্ত পদে যা লেখা থাকে ব্যাস বাক্যে পূর্বপদ পরপদ দুইটার অর্থই প্রাধান্য পায়। তাহলে উভয় পদে প্রাধান্য পাবে এবং ব্যাস বাক্যে এবং আর আসবে। তাহলে দুইটা কথা মাস্ট,
উভয় পদের প্রাধান্য পাবে ব্যাস বাক্যে এবং আর আসবে, তার নাম দ্বন্দ্ব সমাস। এটা হলো বেসিক। এই বেসিক কথাটা মাস্ট, এই কথা তোমাকে মুখস্থ রাখতেই হবে। আমরা আগে 6টা সমাসের পরিচয় দিব, তারপরে যত সমাস আছে যত প্রকার আছে সব পড়াবো। এমন সমাসও পড়বা যা তুমি জীবনে নাম শুনুনি, তাও পড়তে হবে। যেহেতু সমাস গুরুত্বপূর্ণ একটা টপিক, সমাজ থেকে প্রশ্ন হয়, হচ্ছে, হবে, তাহলে এইটাকে আমরা একটু ভালোভাবে দেখব, কোনো কিছু বাদ দিব না। প্রয়োজনে 4 দিন পড়াবো, কোনো অসুবিধা নেই। ওকে, তোমাদের বড় বড় টপিকের মধ্যে এটা একটা। ওকে, তারপরে আসো আমরা স্টার্ট দিয়ে লিখবো অব্যয়ীভাব সমাস। লিখবো অব্যয়ীভাব সমাস সবাই। তাহলে আমরা দ্বন্দ্ব যখনই বলবো তখনই বুঝবে যে উভয় পদের প্রাধান্য পাবে। কোন পদের প্রাধান্য পাবে? উভয় পদের প্রাধান্য পাবে। তারপরে আসো অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাস দিয়ে লিখবা পূর্ব পদের প্রাধান্য পাবে। তাহলে উভয় পদের প্রাধান্য পাইলে শুধু দ্বন্দ্ব, আর পূর্ব পদের প্রাধান্য পাইলে শুধু অব্যয়ীভাব। লিখবা পূর্ব পদের প্রাধান্য পাবে, পূর্ব পদের প্রাধান্য পাবে, পূর্ব পদের প্রাধান্য পাবে। তারপরে লিখবা পূর্ব পদে অব্যয় থাকবে, পূর্ব পদে অব্যয় থাকবে। পূর্ব পদের প্রাধান্যতা পাবে, পূর্ব পদে অব্যয় থাকবে। পূর্ব পদের প্রাধান্য পাবে, পূর্ব পদে কি থাকবে বলো? অব্যয় থাকবে। পূর্ব পদের প্রাধান্য, পূর্ব পদে অব্যয় থাকবে। তাহলে এই দুইটা লাইন মাস্ট। অব্যয়ভাব শিখতে হলে মাস্ট একটা কথা মাথায় রাখতে হবে যে এই সমাস পূর্ব পদের প্রাধান্য পায়, আর এই পূর্ব পদে কি থাকবে বলো? অব্যয় থাকবে। এটা হলো বইয়ের কথা। এই বইয়ের কথাটা যদি না বাদ দিয়ে আমরা অন্য কথা লিখতাম তাহলে এক কথা মুখস্থ রাখতে পারতাম। তাহলে বইয়ের কথাটা বাদ দিয়ে উপরে লিখবো উপসর্গ, অব্যয় না, আমরা কি বলবো বলো? উপসর্গ। যারা আমার অনলাইনের উপসর্গের ক্লাস করেছো তোমরা শুনতে পেয়েছো, আমি একটি কথা বলেছিলাম, প্রত্যেকটা উপসর্গ এক একটা অব্যয়। কারণ উপসর্গ কখনো কি হয় না বলো? চেঞ্জ হয় না। উপসর্গ কখনো পরিবর্তন হয় না। তাহলে প্রতিটা উপসর্গ একটা কি বলো? অব্যয়। উপসর্গ কখনো কি হয় না? পরিবর্তন হয়। তাহলে বলো তো, বলেছি পূর্ব পদের প্রাধান্য পেলে কোন সমাস? অব্যয়ীভাব সমাস। পূর্ব পদে কি থাকবে? অব্যয় থাকবে। অব্যয় বলতে কি থাকবে? উপসর্গ থাকবে। তাহলে পূর্ব পদের প্রাধান্য পাইলে অব্যয়ীভাব সমাস। পূর্ব পদে কি থাকবে? অব্যয় থাকবে। অব্যয় বলতে কি থাকবে? উপসর্গ। বলো অব্যয় বলতে কি থাকবে? উপসর্গ থাকবে। ওকে, তাহলে এক কথায় এই দুইটা লাইন মাস্ট ভাই। আর তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসছে উপসর্গ প্রধান সমাস কোনটা? উত্তর ছিল অব্যয়ীভাব। কারণ অব্যয়ীভাবের 99% ক্ষেত্রে অব্যয়ীভাব সমাস শুরু হয় কি দিয়ে বলো? উপসর্গ দিয়ে। তাহলে মনে রাখবো অব্যয়ীভাবের শুরুতে উপসর্গ থাকে। পূর্ব পদের প্রাধান্য পেলে অব্যয়ীভাব সমাস, আর এই পূর্ব পদে অব্যয় থাকবে। আর পূর্ব পদে অব্যয় বলতে কি থাকবে বলো? উপসর্গ থাকবে। সবাই মনে রাখবো। ওকে, সবাই লক্ষ্য করো, আমরা যদি বলি এইরকম উপজেলা, উপজেলা, লক্ষ্য করে এখানে দুইটা অংশ, একটা উপ আর একটা কি? জেলা। আমরা ব্যাস বাক্য বললাম জেলার সদৃশ, জেলার সদৃশ। তাহলে লক্ষ্য করো আমরা বললাম জেলার সদৃশ। বলতো এটা কি জেলা বুঝাইছি না জেলার সদৃশ মানে মতো? তাহলে এটাকে জেলা না, এটা জেলার মতো। তাহলে লক্ষ্য করো জেলা আছে কোন পদে? পরপদে। আর উপ আছে কোন পদে? পূর্ব পদে। আমরা কি ব্যাস বাক্য দ্বারা জেলাকে বুঝাইছি না জেলার সদৃশ? জেলার সদৃশ। তাহলে জেলা আছে কোন পদে? পরপদে। আমরা কোনোভাবেই ব্যাস বাক্য দ্বারা জেলাকে বুঝাই নাই, আমরা বুঝাইছি জেলার সদৃশ মানে জেলার মতো জায়গা। তাহলে জেলা আছে কোন পদে? পরপদে। আমরা জেলাকে বুঝাই নাই, আমরা বুঝাইছি জেলার মতো জায়গা। তাই বলতো জেলা তো জেলা, আর উপজেলা মানে সদৃশ। দ্যাট মিন্স লক্ষ্য করে এখানে জেলাকে বুঝাই না, জেলার মতো জায়গাকে বুঝাইছি। আর এই মতো আসছে কার জন্য? উপয়ের জন্য। আমি আবার একটু বলো, একটা বুঝলে সব বুঝবা। জেলা আছে পরপদে, বাট আমরা ব্যাস বাক্য দ্বারা জেলাকে বুঝাই না, আমরা বুঝাইছি জেলার মতো জায়গা। বলতো জেলা আছে তো পরপদে, তাহলে জেলা তো জেলার, জেলার সদৃশ। এই বাক্যে যেহেতু সদৃশের অর্থই বুঝাইছে, জেলার মতো জায়গাকে বুঝাইছে। আর এই মতো বা সদৃশ আসছে কার জন্য? উপয়ের জন্য। আবার বলছি, জেলা তো জেলার, উপজেলা মানে জেলার সদৃশ। তো এই সদৃশ আসছে উপয়ের জন্য। দ্যাট মিনস জেলাকে বুঝায় না, জেলার প্রাধান্যতা পায় না, পাইছে সদৃশের প্রাধান্য। তাহলে সদৃশ আসছে উপয়ের জন্য, উপ হলো পূর্বপদ। তাহলে পূর্বপদের প্রাধান্য পাইলে অব্যয়ীভাব সমাস। কথা ছিল পূর্বপদে অব্যয় থাকবে, আমরা আরো সহজভাবে বলছি পূর্বপদে উপসর্গ থাকবে। এই উপ একটা উপসর্গ। বলো উপ একটা কি? উপসর্গ।
তাহলে পূর্ব পদে প্রাধান্য পাইলে অব্যয়ভাব সমাস। আমাদের সেকেন্ড কন্ডিশন ছিল পূর্ব পদে অব্যয় থাকবে, নো প্রবলেম। অব্যয় ভুলে গেলাম, কি থাকবে? উপসর্গ। উপসর্গ আছে, ইয়েস, কমন পড়ে আছে। দ্যাট মিন্স পূর্ব পদে প্রাধান্য পাইলে অব্যয়ভাব সমাস, পূর্ব পদে অব্যয় থাকবে মিন্স উপসর্গ থাকবে। কি থাকবে বলো? উপসর্গ থাকবে। এর পরেরটা দিলে আরো সহজ বুঝবা। উপকূল। উপকূল, লক্ষ্য করো, উপকূল মানে হলো কুলের সমীপে। কুলের সমীপে। উপকূল মানে কি বলো? কুলের সমীপে। উপকূল মানে কুলের সমীপে। এই কুল তো কুল, বাট আমরা বলছি কুলের সমীপে। সমীপে মানে নিকটে। বলো সমীপে মানে কি? নিকটে। তাহলে লক্ষ্য করো, আমরা এই কুল আছে কোন পদে? পরপদে। সবাই একটু ভালোভাবে বুঝছো, কুল আছে পরে, বাট ব্যাস বাক্য দ্বারা আমরা কুলকে বুঝাই না, বুঝাইছি কুলের নিকটে। বলে না উপকূলবর্তী অঞ্চল মানে কুলের আশেপাশের অঞ্চল, কুল না, কুলের আশেপাশে। বলো তো কুল আছে কোন পদে? পরপদে। আমরা কি ব্যাস বাক্য দ্বারা কুলকে বুঝাইছি? না, বলছি কুলের সমীপে মানে কুলের নিকটে। তাহলে কুল আছে পরপদে, ব্যাস বাক্য দ্বারা কুলকে বুঝাই না, বুঝাইছি সমীপে। তাহলে কুল তো কুল, আর এই উপকূল মানে কুলের সমীপে। সমীপের অর্থ প্রাধান্য পেয়েছে। সমীপে আসছে কার জন্য? উপয়ের জন্য। দ্যাট মিন্স পূর্ব পদের অর্থ প্রাধান্য পেয়েছে। পূর্ব পদে একটা উপসর্গ আছে, পূর্ব পদে একটা অব্যয় আছে। পূর্বপদের প্রাধান্য পাইলে অব্যয় ভাব, পূর্বপদে অব্যয় থাকবে। আর মোর স্পেসিফিকলি আমরা যদি বলি উপসর্গ থাকবে, উপসর্গ আছে। ঠিক আছে, তাহলে এগুলো হলো একদম। আর এই সমাসের কোনো প্রকারভেদ নাই, এজন্য অব্যয়ভাব সমাসটা আমরা এখানেই শেষ করে দিব, অনেক ডিটেইলস পড়ি। ওকে, আর যেটা প্রকরণ থাকবে সেটা আমরা আবার নতুন করে প্রকরণ শুরু করব। ওকে, তারপরে আসো, তাহলে আমরা যদি এটা বলি, তারপরে আমরা যদি বলি আমরণ। আমরণ, লক্ষ্য করো, এগুলো আর ওইরকম ভাবে বোঝার দরকার নাই। একটা উপসর্গ লিখবো মরণ পর্যন্ত। তাহলে শুরুতে একটা মরণ পর্যন্ত। আর মনে রাখবা, ব্যাস বাক্যে যদি অভাব, অভাব অথবা পর্যন্ত, ব্যাস বাক্যে কোথায় বলো? অভাব অথবা পর্যন্ত আসলে অব্যয়ভাব। ব্যাস বাক্যে অভাব অথবা পর্যন্ত আসলে অব্যয়ভাব। ব্যাস বাক্যে অভাব অথবা কি পর্যন্ত আসলে কি বলো? অব্যয়ভাব। ব্যাস বাক্যে অভাব অথবা পর্যন্ত আসলে কি হবে? অব্যয়ভাব। আর লক্ষ্য করো আমরণ, এই একটা উপসর্গ, এভাবে মুখস্থ রাখবো। ওকে, তারপরে আসো, আমরা যদি বলি আলুনি। আলুনি, লুনি মানে পর্যাপ্ত লবণ আছে, বাট আলুনি মানে লবণের অভাব। তাহলে অভাব লিখবা লবণের অভাব। লবণের অভাব, লবণ মূর্ধন্য। ওকে, লবণের অভাব। তাহলে অভাব আসলে কি? অব্যয়ভাব। আবার এই আলুনির ভিতরে একটা আ উপসর্গ আছে। কি আছে বলো? আ উপসর্গ আছে। তাহলে প্রত্যেকটা অব্যয়ভাব উপসর্গ দিয়ে শুরু হবে। এখন এইভাবে মুখস্থ রাখবা। প্রতিদিন লিখবা দিন দিন। দিন দিন, তাহলে লক্ষ্য করো, এই দিন তো দিনে, আর এই প্রতিদিন মানে দিন দিন মানে প্রত্যেক দিন। এই প্রতির অর্থ বুঝাইছে। ঠিক আছে, লুনি মানে লবণ পর্যাপ্ত, আর আলুনি মানে লবণের অভাব। তাহলে অভাবটাকে বুঝাইছে। অভাব আসছে কার জন্য? আয়ের জন্য। মরণ তো মরণ, আর আমরণ মানে মরণ পর্যন্ত। এখানে পর্যন্তের অভাব বুঝাইছে, আর পর্যন্ত আসছে আয়ের জন্য। একটু বুঝতে হবে, একটু চেষ্টা করতে হবে আরো সহজ ভাবে। সেটা হলো প্রত্যেকটা শুরুতে একটা উপসর্গ আছে। বলো প্রত্যেকটা শুরুতে একটা কি আছে? উপসর্গ আছে। আমরা যদি বলি ফি বছর, ফি বছর মানে হলো বছর বছর। বছর বছর, যারা অনলাইন লাইভ ক্লাস করেছে তারা জানে ফি একটা ফার্সি উপসর্গ। কি উপসর্গ বলো? ফার্সি উপসর্গ। আমরা যদি বলি মোস্ট ইম্পর্টেন্ট একটা উদাহরণ, প্রতিবাদ। এই যেগুলো কিভাবে চিনবা? প্রতি একটা উপসর্গ। যেহেতু এখন তোমরা উপসর্গের সাথে একটু পরিচিত আছে, এই জন্য আমি ক্লিয়ার বুঝাইতে সহজ হচ্ছে। প্রতি লিখবা বিরুদ্ধবাদ। প্রতিবাদ মানে কারো বিরুদ্ধে বাদ করা, বিরুদ্ধবাদ। তাহলে প্রতিবাদ মানে কি বলো? বিরুদ্ধবাদ। প্রতিবাদ মানে হলো বিরুদ্ধবাদ। আমি যদি বলি বেহায়া, দেখা যায়, দেখা যায়। আমি যদি বলি বেহায়া, বেহায়া, হায়া, বেহায়া লিখবা হায়ার অভাব। হায়ার অভাব মানে লজ্জার অভাব। তাহলে বেহায়া, বে একটা উপসর্গ। গত ক্লাসে তোমরা পড়েছো, সেটা হলো ওই যে অনলাইন লাইভ ক্লাসে পড়িয়েছিলাম যে বেহায়া, বে আমরা বলছিলাম বরকম দরকার না, বলছি নিমফি বে বদ ফার্সি, বে আছে। তাহলে বে হলো ফার্সি উপসর্গ। বে হলো কি উপসর্গ বলো? ফার্সি উপসর্গ। তাহলে আমরা যতগুলো প্রশ্ন পরীক্ষা আসা বৈভব থেকে আমরা সবগুলো লিখে দিচ্ছি। লিখবো উদ্বেল।
উদ্বেল, এই তো এখানে তো অর্থ দ, এই দটা বাংলা আমরা জানি উপসর্গে। আমরা একটা কথা বলেছিলাম যে বর্গের 3 নাম্বার বর্ণ ভাঙলে 1 নাম্বার হয়, ঠিক আছে? তাহলে উদ্বেল ভাঙলে উত যোগ বেল, উত যোগ বেল, লক্ষ্য করো এইরকম। তাহলে লিখবে এখানে বেলাকে অতিক্রান্ত, উদ্বেল বেলাকে অতিক্রান্ত, বেলাকে অতিক্রান্ত। এই বলতে এখানের ভিতরে একটা উত আছে, এখানের ভিতরে একটা উত আছে, উত একটা উপসর্গ আছে। তাহলে উদ্বেল হলো বেলাকে অতিক্রান্ত। আমরা যদি বলি গড় মিল, গড় মিল, তাহলে গড় মানে কি? গত ক্লাসে আমরা বলেছি গড়, আচ্ছা এটা গড় না, গড় না, গড় মিল, গড় মিল মানে মিলের অভাব। এই গড় একটা উপসর্গ, আম খাস লা গড় বাজে খয়ের, আরবি উপসর্গ, মিলের অভাব। তাহলে প্রত্যেকটা শুরুতে একটা উপসর্গ আসছে, এটা হলো ইম্পর্টেন্ট, এটা দেখার বিষয়। তারপরে আমরা যদি বলি আকণ্ঠ, আকণ্ঠ লিখবা কণ্ঠ পর্যন্ত, বলো আকণ্ঠ কি পর্যন্ত? কণ্ঠ পর্যন্ত। দুইটা সিম্বল পাইছে, একটা পর্যন্ত আবার আ। সমস্ত পদে কি থাকলে বলো? উপসর্গ থাকলে সেটা অব্যয়ীভাব সমাস হয়। কি হয় বলো? অব্যয়ীভাব সমাস হয়। তাহলে আমরা বললাম, অনেকগুলো কথা বললাম যে পূর্ব পদে প্রাধান্য পাবে, পূর্ব পদে কি থাকবে বলো? অব্যয় থাকবে। যেমন আমরা যদি বলতে পারি নিরামিষ, নিরামিষ, নির একটা উপসর্গ আছে, নিও আছে, তাহলে লিখবা আমিষের অভাব। আমি যা আসছে অতীতে সব লিখে দিচ্ছি, আমিষের অভাব। তাহলে নিরামিষ, আমিষের অভাব, উপসর্গ আছে আবার অভাবও আছে, দুইটা ক্রাইটেরিয়া এটা পড়ে গেছে। ওকে, তারপরে আমরা যদি বলি যথারীতি, যথারীতি, যথারীতি মোস্ট ইম্পর্টেন্ট। এখন যা লিখবো খুব ব্যতিক্রম, যথারীতি এটা একটু ব্যতিক্রম, মুখস্থ করে রাখবা। রীতিকে অতিক্রান্ত, উপসর্গ নাই, রীতিকে অতিক্রান্ত মুখস্থ রাখবা। যথারীতি লিখবা, রীতিকে অতিক্রান্ত, এই স্টাইলে যা আসবে সব। আমরা যদি বলি এইরকম উশৃঙ্খল, উশৃঙ্খল লিখবা শৃঙ্খলাকে অতিক্রান্ত, উশৃঙ্খল লিখবা শৃঙ্খলাকে অতিক্রান্ত। উশৃঙ্খল কি এটা দিয়ে হয়? কি দিয়ে হয় বলো তো? উশৃঙ্খল, শৃঙ্খলাকে, ইয়েস, শৃঙ্খলাকে অতিক্রান্ত, এগুলো খুব ইম্পর্টেন্ট। ব্যতিক্রম, উশৃঙ্খল, এটা বাংলা আবার উত আসে, উত। তাহলে শৃঙ্খলাকে অতিক্রান্ত, শৃঙ্খলাকে অতিক্রান্ত, উশৃঙ্খল। তাহলে আমরা এখন কর্মধারয় সমাস পড়ছি, যেগুলো ব্যতিক্রম আছে সেগুলো লিখে দিচ্ছি। লিখবা অনুধাবন, অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব, জি, অসুবিধা নাই, একবার দুইবার ভুল বললে কি এতবার যে সহজ ঠিক বললাম মনে করবো। অনুধাবন, লক্ষ্য করো আমাদের এখানে আরো কিছু আছে। তো অনু তো একটা উপসর্গ, তোমরা জানো। অনুধাবন মানে কি? পেছনের দিকে যাওয়া, তার একটা অনুধাবন। তাহলে আমরা এটা এইভাবে লিখবো যে পশ্চাৎ ধাবন, অনুধাবন লিখবা পশ্চাৎ ধাবন, অনুধাবন লিখবা পশ্চাৎ ধাবন, অনুধাবন লিখবা পশ্চাৎ ধাবন। আমরা যদি বলি অনুগমন, লিখবা পশ্চাৎ গমন, অনুগমন লিখবা পশ্চাৎ গমন। তারপর আমরা যদি বলি আসমুদ্র হিমাচল, আসমুদ্র খুব ইম্পর্টেন্ট, হিমাচল লিখবা সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত, সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত। তাহলে এগুলো 80%, দুইটা তিনটা উদাহরণ ছাড়া বাকি সবগুলোতে কি আছে বলো? উপসর্গ আছে। দুইটা তিনটা ছাড়া বাকি সবগুলোতে উপসর্গ আছে। এই জায়গাগুলোতে তোমাকে অবশ্যই কি করতে হবে? মুখস্থ রাখতে হবে। এই জায়গাগুলো বারবার প্র্যাকটিস করলে এমনিতে হয়ে যাবে, তোমরা পারবে, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা জাস্ট একটা জিনিস মাথায় রাখতে হবে যে অব্যয় বা পূর্ব পদের প্রাধান্য পায়। আর পূর্ব পদে অব্যয় থাকবে, অব্যয় বলতে উপসর্গ থাকবে। বলো অব্যয় বলতে কি থাকবে? উপসর্গ থাকবে। এইটাই হলো কথা। পরীক্ষা আসবে উপসর্গ প্রধান সমাস কোনটি, তুমি বলবা অব্যয় ভাব। স্টার 3 নাম্বার। একটা পড়লাম দ্বিগু সমাস, উভয় পদের প্রাধান্য পায়। আরেকটা পড়লাম অব্যয় ভাব, পূর্ব পদের প্রাধান্য পায়। পূর্ব পদে
অব্যয় থাকে। এবার বলবো বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাস সবাই, বহুব্রীহি সমাস এটা আবার এটারও আলাদা ক্রাইটেরিয়া আছে। প্রাধান্যের ক্ষেত্রে এটা কারো প্রাধান্যই পায় না, অন্য কোনো পদের প্রাধান্য পায়। আর অন্য পদ বলতে আমরা তৃতীয় পদ লিখবা, তৃতীয় অথবা অন্য পদের প্রাধান্য পায়। তাহলে মূল কথা হলো সমস্ত পদে যার নাম লেখা থাকবে ওর কাউরে না বুঝায় অন্য কাউরে বুঝাবে, সেটার নামই হবে বহুব্রীহি। তৃতীয় অথবা অন্য পদের প্রাধান্য পাবে, তৃতীয় অথবা অন্য পদের প্রাধান্য পাবে। তারপরে লাইন লিখবা, ব্যাস বাক্যে যার আসবে, তৃতীয় অথবা অন্য পদের প্রাধান্য পাবে, ব্যাস বাক্যে কি আসবে বলো, যার আসবে। তৃতীয় অথবা অন্য পদের প্রাধান্য পাবে, ব্যাস বাক্যে যার আসবে, তার নাম বহুব্রীহি সমাস। তার নাম কি সমাস? মূল কথা হলো সমস্ত পদে যা পূর্বপদ পরপদ থাকে ওই কাউরে না বুঝাই অন্য কাউরে বুঝাইছে, এই জন্য আমরা বলছি তৃতীয় পদ অথবা অন্য কাউরে প্রাধান্য পাবে ওই ব্যাস বাক্যে যার আসবে। যার আসলে কোন সমাস? বহুব্রীহি। অনেকে তোমাকে শিখাইবে যার দেখলে বহুব্রীহি বলবা, আসলে যার কখনো দেয়া থাকে না, যার তোমাকে আনতে হয়। তুমি যখন বুঝবা এটা বহুব্রীহি সমাস তখন তুমি মনে করবা যে বহুব্রীহি সমাসে যার কমন পড়ে। বাট তোমাকে টিচার শিখাইছে সমাহার দেখলে দ্বিগু বলবা, যার দেখলে বহুব্রীহি বলবা। ভাই এগুলো কখনো দেয়া থাকে না, এগুলো আনতে হয়। যদি তুমি বুঝো সমাস তারপর এগুলো বুঝতে কল্পনা করতে পারবে, অন্যথা সম্ভব না। ওকে, তাহলে মূল কথা হলো বহুব্রীহি সমাস কোন পদের? অন্য কোন পদের পূর্বপদ পরপদ, আই মিন সমস্ত পদে যাদের নাম থাকে পূর্বপদ আর পরপদ কারোর না বুঝায় যদি অন্য কারো অর্থ বুঝায়, অন্য কাউকে মিন করে, বলবো এটা বহুব্রীহি সমাস। এট দ্য সেম টাইম তোমার মনে হবে এই সমাসে ব্যাস বাক্যে যার আসে, কি আসে বলো, যার আসে। তাহলে বহুব্রীহি সমাসে ব্যাস বাক্যে কি আসবে? যার আসবে। যেমন আমি যদি বলি 80-20, 80-20, 80 মানে দাঁত, আর পরে আছে 20, পরে আছে কি 20, তাহলে 80 মানে দাঁত, পরে আছে 20, উভয় মিলে হয় 80 তে 20 জাল, 80 তে 20 জান। তাহলে 80 মানে কি 80-20, 80 মানে হলো 80 তে 20 জার, 80 তে 20 জার। তাহলে লক্ষ্য করো 80 বলতে দাঁত, তারপরে আছে 20, বাট ব্যাস বাক্য দ্বারা বলছে দাঁতে 20 জার। কার দাঁতে 20 আছে? সাপের। কার বলো? সাপের। আমি বোঝার চেষ্টা করো, 80 বলতে দাঁত, পরে আছে 20, বাট ব্যাস বাক্য দ্বারা বুঝাইছি 80 তে 20 দাঁত। কার দাঁতে 20 আছে? আর সাপের। বলো তো সাপ কি পূর্ব পদে ছিল? না। সাপ কি পরপদে ছিল? না। তাহলে পূর্ব পদে আছে দাঁত, পরপদে আছে 20, বাট এদের কাউরে না বুঝাই আমরা বুঝাইতেছি একটা সাপ। 80-20 বলতে আমরা দাঁত বা বিষকে না বুঝাই বুঝাইছি এমন একটা মানে প্রাণী যার দাঁতে কি আছে? বিষ আছে। তাহলে কার দাঁতে বিষ আছে? সাপের। তাহলে বলো তো পূর্ব পদ পরপদ কাউরে না বুঝায় তৃতীয় কোন পদকে বুঝাইছে, তৃতীয় কোন প্রাণীকে বুঝাইছে, এর নামই হলো বহুব্রীহি। আর এই বহুব্রীহি সমাসে ব্যাস বাক্যে কি আসে বলো? যার আসে। তাহলে পূর্ব পদ পরপদ কাউরে না বুঝে যদি অন্য কোন পদের অর্থ বুঝায় তার নাম কি সমাস বলো? বহুব্রীহি সমাস। আর এই সমাসে ব্যাস বাক্যে কি আসবে? যার আসবে। বলো এই সমাসে ব্যাস বাক্যে কি আসবে? যার আসবে। আমরা যদি বলি এইরকম চৌচালা, মনে রাখবা চৌচাল এক ঘটনা, আবার চৌচালা আরেক ঘটনা। চৌচাল, চৌচাল মানে হলো 4টা চাল। কয়টা চাল? 4টা চাল। তাহলে চৌচাল মানে 4টা চাল। সংখ্যা আছে, যা লেখা আছে তারই বুঝাইছে। সংখ্যা থাকার পর সবাই বলে তোমাকে দ্বিগু সমাস হবে, কিন্তু এটা ভুল ধারণা। সংখ্যা থাকার পর যদি তৃতীয় কোন বস্তুকে বোঝায় তাহলে বহুব্রীহি, আর সংখ্যা থাকার পর যা লেখা আছে তারই বুঝাবে, মানে পরপদের অর্থ প্রাধান্য পাইবে, তাইলে হবে দ্বিগু। তাহলে বলো তো চৌচালা, এই চৌচালা আর চৌচাল এক কথা না। চৌচাল মানে হলো 4টা চাল, চালকে বুঝাইছে সামনে সংখ্যা, পরপদের প্রাধান্য প্রথমে সংখ্যা, এটা হলো দ্বিগু। বাট চৌচালা বলতে 4 চাল না, চৌচালা মানে ঘর, মানে যার 4 চাল আছে। তাহলে লিখবা 4 চাল আছে যার, 4 চাল আছে যার। আমি আবারও বলছি, সবাই একটু মনোযোগ দিবা। চৌচাল আর চৌচালা এক কথা না। চৌচাল মানে 4টা চাল, আর চৌচালা মানে ঘর। তাহলে চৌচালা মানে 4 চাল আছে যার,
কার চার চাল আছে? গ্রাম এলাকা দেখবা ঘরের চার চাল আছে। তাহলে পূর্ব পদে ছিল চার, পরের পদে ছিল চাল, বাট আমরা চারকে বোঝাই না, চালকে বোঝাই না, বুঝাইছি কাকে বলো? ঘরকে। তাহলে পূর্ব পদ পরের পদ কাউকে না বুঝায় যদি আমরা তৃতীয় কোন পদকে বুঝাই, তার নাম কি হয় বলো? বহুব্রী। কে যেন মিউট করো নাই, একদম টানা হেঁচড়া করতেছে, কেমন বিশ্রী একটা আওয়াজ আসছে। আমি তো নন স্টপ পড়াচ্ছি যেন তোমাদের টাইম ওয়েস্ট না হয়, তারপরে যদি এমন করো। ওকে, বলো তো আমাদের ক্লাস কি রেকর্ড হচ্ছে না? হ্যাঁ হচ্ছে ভাইয়া, হচ্ছে। ওকে, ঠিক আছে। তাহলে বললাম এই সংখ্যা দেখলে একটু মাথায় রাখবা, সংখ্যা থাকলে যা লেখা থাকে তারেও বোঝানো যায়। যেমন চৌচাল মানে যা লেখা আছে সেটাই, চালকে বুঝাইছি। চৌরাস্তা, চৌরাস্তা মানে রাস্তাকে বুঝাইছি। রাস্তা কয়টা? চারটা। চৌরাস্তা বললে কি তুমি 7 রাস্তায় যাবা? না। বাট চৌচালা বললে তুমি 4 চাল না বুঝায় কি বুঝাইতে পারো? ঘর। চৌচালা মানে ঘর, অন্য কিছু না। তাহলে ঘর পূর্ব পদে সংখ্যা, পরের পদে আছে চাল, বাট সংখ্যারেও বুঝাইলাম না, চালরেও বুঝাইলাম না, বুঝাইলাম কারে? ঘর রে। তাহলে পূর্বপদ পরপদ কাউকে না বুঝায় যদি আমরা অন্য কোন পদের অর্থ প্রাধান্য পাই, তার নাম বহুব্রী সমাস। এই সমাসে বেশ বাক্যে যার আসে। তাহলে মনে রাখবা, ছোটবেলায় তোমাদের পড়াইছে যে সংখ্যা থাকলে দ্বিগু বলবা, একদম ভুয়া, মিথ্যা কথা। সংখ্যা থাকলে বহুব্রী হয়। ঘটনা হলো সংখ্যা থাকার পর যদি যা লেখা আছে তারে না বুঝায় অন্য কাউরে বুঝায় তাহলে দ্বিগু, আর যা লেখা আছে তারই যদি বুঝায়, তাই সরি, অন্য কাউরে বুঝাইলে বহুব্রী, আর যা লেখা আছে তারে বুঝাইলে হয় দ্বিগু। ওকে, এইরকম একটা প্যাটার্ন আছে। আরেকটা প্যাটার্ন আছে, দেখবা মাথায় বা গলায় গামছা। গলায় গামছা, হাইফেন দিবা, গামছা। আজকের পর থেকে তোমরা কোনটা সমস্ত পদ, কোনটা ব্যাস বাক্য মাস্ট বুঝবা। হাইফেন মানি হলো সমস্ত পদ, আর ব্যাস বাক্য একটু বড় হয়, আলাদা আলাদা থাকে, দূরে দূরে বসে। আর হাইফেন একত্রে বসে, নতুবা মাঝে হাইফেন থাকে। সরি, সমস্ত পদ একত্রে বসে, নতুবা মাঝে কি দেখবো? হাইফেন দেখবো। গলায় গামছা, আমি বললাম ওই লোকটাকে ডাকো, তুমি বলছো ভাইয়া কাকে? আমি বলছি ওই যে গলায় গামছা। দ্যাট মিন্স গলাকে ডাকছি, গামছাকে না। এইরকম যদি কথাগুলো থাকে, গলায় গামছা, হাতে ঘড়ি, চোখে চশমা, মাথায় টুপি, গায়ে জামা, ওকে, পায়ে জুতা, র না, র ছাড়া, র ছাড়া, র না, থাকবে না। যদি বলি গলায় গামছা, হাতে মার্কার, যদি বলি চোখে চশমা, চোখের না, র না, চোখে চশমা, গায়ে জামা, পায়ে জুতা, মাথায় টুপি, এই ধরনের কথা বললে ওই যে কথাগুলো বলো এদের কাউকে। ভাইয়া রিকশাওয়ালা হবে না? হ্যাঁ, রিকশাওয়ালা হবে না? রিকশাওয়ালা কি? রিকশাওয়ালা কি? রিকশাওয়ালা যার, এরকম বাক্য হয় রিকশা যার না। লক্ষ্য করো, তাহলে গলায় গামছা, তাহলে গলায় গামছা যার, ঠিক আছে। যদি বলি মাথায় টুপি, মাথায় টুপি যার। যদি বলি মাথায় পাগড়ি, মাথায় পাগড়ি যার। যদি বলি গায়ে জামা, গায়ে জামা যার। তাহলে কারো অধীনে যদি কোনো কিছু থাকে, ওই লোকটাকে বুঝায়, ওই বস্তুগুলোকে না বুঝায়া ওই লোকটাকে বুঝায়। ওকে, তাহলে আমি বললাম ওই লোকটাকে ডাকো, তুমি বলছো ভাইয়া কাকে? আমি বললাম ওই যে গলায় গামছা। তার মানে তুমি এবার বুঝো তো, তুমি কি গলাকে ডাকবে? না। তুমি কি গামছাকে ডাকবে? না। তুমি গলাকেও ডাকবে না, তুমি গামছাকেও ডাকবে না, তুমি ডাকবে গলায় গামছা আছে যার, আই মিন গলায় গামছা পরিহিত লোককে। তো এইরকম যদি কারো অধীনে কোনো কিছু থাকে, ওই ব্যক্তিটাকে বোঝায়। কাকে বোঝায় বলো? ব্যক্তিটা। আর তখন এটা থার্ড পারসন হিসেবে কাউন্ট হয়, আর থার্ড পারসন হিসেবে কাউন্ট হলে আমরা তাকে বহুব্রী বলবো। তাহলে গলায় গামছা লিখবা, গলায় গামছা যার, গলায় গামছা যার। তাহলে লক্ষ্য করো, গলায় গামছা আমরা কি বললাম? গলায় গামছা যার। যদি বলতাম মাথায় টুপি, মাথায় টুপি যার। এখন লক্ষ্য করো, আমরা যদি বললাম দশানন, দশানন, বলো তো দশানন, 10 প্লাস আনন, আনন মানে কি? হাত না মাথা? বলো তো। মাথা। আনন মানে হাত না মাথা? হাত ভাইয়া, হাত। তোমরা তো একত্রিত হইতে পারলা না। হাত। মাথা ভাইয়া। আমি তাহলে আমি কি বলবো? আমি বললে কি আর বিশ্বাস করবা তোমরা? ভাইয়া হাত, হাত। 10 হাত আছে যার। ওকে, তাহলে লক্ষ্য করো, 10 আনন। ওই যে একজন বলছে পুষ্পিতা মাথা বলতেছে,
10 আনন মানে কারে বোঝায়? এই বলো তো, ওই যে মূর্তি বা কি কে বোঝায়? এদেরকে হাত মাথা কয়টা আছে? মানে হাত 10টা আছে না মাথা? সবই তো অনেক, তাই না? এখন আনন মানে হলো কি, মাথা না হাত? মনে তো আসতেছে না, কি বলতো? তোমরা তো কনফিউজড করে দিলাম। আনন ভাইয়া মানে হাত তো। মেবি হাত। যদি হাতই হয়, এখন দেখতে হবে। যদি দুর্গা। হাত হয়, হ্যাঁ মাথা দুর্গা, হবে, দুর্গা। কারণ হচ্ছে মাথা হবে, রাবণকে বুঝাইছে। জি, রাবণকে বুঝাইছে exactly। এবার ভাইয়া দুর্গাকে বোঝায় না? দুর্গাকেও 10 আনন, দুর্গা রাবণকে বুঝাইছে। রাবণ রাবণ দুর্গা, তাহলে এটা মাথায় হওয়ার কথা। তো যাই হোক, তাহলে 10 আনন মানে 10 আনন, 10 আছে আর আনন আছে। ফর এক্সাম্পল 10 অর্থ যদি আমরা সংখ্যা ধরি 10, আর পরে আনন অর্থ যদি আমরা মাথা ধরি, বাট এটার ব্যাস বাক্য দ্বারা কি হয়? 10 আনন যার, 10 আনন। দেখছি মাথা হবে। হ্যাঁ, বোঝার চেষ্টা করো। ওকে, তাহলে মাথায় ধরেছি। পিছনে অনেকটা মুখ আছে। মুখ, হ্যাঁ 10 মুখ বা 10 মাথা, ওইটা অসুবিধা নেই, ওইটাকে ইন্ডিকেট করেছে, যা অনেক কথা বলতে চাইতে পারে। এবার আসো, তাহলে লক্ষ্য করো, 10 বলতে আমরা বললাম 10 10। হ্যাঁ, বুঝি নাই, কি বলো? ওকে, সাইলেন্ট। আমরা ওইটা এক এক জায়গায় মুখ আছে মাথা আছে, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। এটা দ্বারা যে আমরা কি বুঝাইছি, রাবণকে বুঝাইছি, সেটা ক্লিয়ার। ওকে, বা তুমি যদি কেউ বলো এটাকে দুর্গাকে বুঝাও, সেটাও ক্লিয়ার। বাট মূল কথা হলো প্রথমে আছে 10, পরে আছে মাথা। বাট আমরা বলছি 10 আনন যার, তাহলে কার 10 আনন আছে? আমরা বললাম রাবণের আছে। ওকে, তাহলে লক্ষ্য করো, পূর্ব পদে কি রাবণ ছিল? পরপদে রাবণ ছিল না। পূর্বপদ পরপদে রাবণ ছিল না, পূর্বপদে ছিল 10, পরপদে আনন। বাট আমরা ব্যাস বাক্য দ্বারা বুঝাইছি তৃতীয় কাউকে। তাই বলতো, পূর্বপদ পরপদ কাউকে না বুঝায় যদি তৃতীয় কোন পদের অর্থ বোঝায়, তাহলে কোন সমাস? বহুব্রীহি সমাস। আর এই সমাসে ব্যাস বাক্যে যার আসে, তা আসছে তো। তাহলে পূর্বপদে লেখা যা লেখা থাকবে, পরপদে যা লেখা থাকবে, তাদের না বুঝায় অন্য কাউকে বুঝাইলে আমরা বলি কি? বহুব্রীহি সমাস। আর এই সমাসে ব্যাস বাক্যে কি আসে বলো? যার আসে। কি আসে? যার আসে। আমরা যদি বলি তে পায়া, তে পায়া, তে মানে 3, পায়া মানে পা, তাহলে এটার বাক্য হলো তে পায়া। বলে ঘরের মেঝেতে একটা তে পায়া ছিল, মানে হলো টেবিল ছিল। তাহলে 3 পা যার, 3 পা আছে যার, অথবা যার আছে যার, অথবা যার। তাহলে লক্ষ্য করো, 3 পা আছে যার, কার 3 পা আছে? টেবিলের। কার বলো? টেবিলের। তাহলে লক্ষ্য করো, পূর্বপদে আছে 3, পরপদে আছে পা। বাট আমরা 3 কেও বুঝাই নাই, পা কেও বুঝাই নাই, তে পায়া বলতে আমরা টেবিল মিন করেছি। তাহলে তে পায়া বলতে আমরা টেবিল মিন করেছে। 3 পা যার, মা 3 পা আছে যার। তাহলে পূর্বপদে 3, পরপদে পা, বাট কাউকে না বুঝাই আমরা টেবিলকে বুঝাইছি। এটা তৃতীয় পদ, মানে হলো বহুব্রীহি। এই সমাসে বেশ বাক্যে যার আসে, যার আসছে। তাহলে আমরা একটা জিনিস তো সিদ্ধান্ত নিতে পারি যে সংখ্যা থাকলে শুধু দ্বিগু হয় না, সংখ্যা থাকলে বহুব্রীহি হইতে পারে। সংখ্যা থাকার পর যদি তৃতীয় কোনো বস্তুকে বোঝায়, তাহলে বহুব্রীহি। আর সংখ্যা থাকার পর পরপদের অর্থ মানে যা লেখা আছে তাকে বুঝাবে, তার নাম দ্বিগু। তাহলে এটা একটু মাথায় রাখতে হবে। ওকে, আমরা দ্বিগু করতে গেলে এটা কথাগুলো লিখে দিব। তাহলে আমরা আবার বলছি, সমস্ত পদে যা লেখা থাকবে, ব্যাস বাক্যে যদি তাদেরকে না বুঝায় অন্য কাউকে বুঝায়, তার নাম হবে কি সমাস বলো? তার নাম হবে এই যে বহুব্রীহি সমাস। কোন সমাস বলো? বহুব্রীহি সমাস। সমস্ত পদে যা লেখা থাকবে তাকে না বুঝে অন্য কাউকে বুঝাবে। আমরা যদি বলি 12 হাত মানে কি? 12 হাত। আর যদি এরকম বলতাম, লক্ষ্য করো, 12 হাতি, 12 হাতি লেখো 12 হাত পরিমাণ যার। তাহলে লক্ষ্য করো, 12 হাতি, 12 হাত এক কথা, আর 12 হাতি আরেক কথা। তাহলে 12 হাতি মানে 12 হাত পরিমাণ যার। হতে পারে রশি, হতে পারে মানুষের পরিহিত কাপড়। যার 12 হাত আছে তারই কয় 12 হাতি। ওকে, যার 12 হাত আছে তাকে বলে 12 হাতি। তাহলে 12 হাতি মানে কি? 12 হাত আছে যার। 12 হাতি মানে হলো 12 হাত পরিমাণ যার, এভাবে বলতে পারো। ওকে, তারপরে আমরা যদি বলি এরকম, চোখে চশমা, কে যেন, এই মিউট করো না ভাই, কে এরকম করছে? ইমন, এই ইমন কোনটা? হ্যাঁ, ইমনের আইডি দিয়ে কে ঢুকেছ? ইমনের আইডি দিয়ে কে ঢুকেছ? ভাইয়া, এই মনে আমি না। এটা কে? আমি অফলাইনের ভাইয়া।
হ্যাঁ অফলাইনে ভাইয়া। অফলাইন, তো তুমি আজকে অফলাইনে গেলে না কেন? ভাইয়া রেজাল্টের ইয়ে তারা আসেনি। ওকে, চোখে চশমা, কি চশমা? চোখে চশমা। তাহলে 12 হাতি 12, চোখে চশমা, কানে দুল, নাকে, যদি বলে এরকম নাকে তো আর চশমা হয় না, নাকেও চশমা হয় না, ঠিক আছে। তাহলে বলো তো মাথায় টুপি, হাতে হাতে ঘড়ি, এগুলো এই স্টাইলে যদি কিছু বলে এটা অলওয়েজ বহুব্রী, অলওয়েজ কি বলো? বহুব্রী। তাহলে একবার চোখে চশমা মানে হলো চোখে চশমা চায়, সবাই লিখে ফেলো চোখে চশমা লিখবা। ভাই তুমি মিউট করো না ইমন। চোখে চশমা, চোখে চশমা যার, ওকে। তাহলে চোখকে বুঝাইছি, বুঝাই নাই, চশমাকে বুঝাই না, বুঝাইছি একটা লোককে যার চোখে কি আছে? চশমা আছে। তাহলে এটা তৃতীয় পদের প্রাধান্য পাইছে, তৃতীয় পদের প্রাধান্য পাইলে বহুব্রীহি সমাস, তৃতীয় পদের প্রাধান্য পাইলে বহুব্রীহি সমাস। ওকে, তাহলে আমরা করলাম আজকে বহুব্রীহি সমাস। তৃতীয় পদের প্রাধান্য পাবে, ব্যাস বাক্যে যার আসবে তার নাম কি সমাস বলো? বহুব্রীহি সমাস। এরপরে আসো, তাহলে আমরা একটা জিনিস জানতে পারলাম যে উভয় পদের প্রাধান্য পাইলে দ্বন্দ্ব, আর পূর্ব পদের প্রাধান্য পাইলে অব্যয় ভাব, পূর্ব পদে অব্যয় থাকবে। আর যদি পূর্বপদ পরপদ কারো অর্থ না বুঝে অন্য কারো অর্থ বুঝায়, তাহলে সেটাকে আমরা বলবো কি বলো? বহুব্রীহি সমাস। তাহলে আমরা তিনটা সমাস পড়লাম, একটা হলো উভয় পদের প্রাধান্য পায় দ্বন্দ্ব, একটা পূর্ব পদের প্রাধান্য পায় অব্যয় ভাব, আর একটা পূর্বপদ পরপদ কারো প্রাধান্য না পেয়ে অন্য কাউকে বোঝায়, তার নাম হবে বহুব্রীহি। বাকি আছে তিনটা সমাস, এই তিনটা সমাস প্রত্যেকটাই পরপদের প্রাধান্য পায়। পরপদের প্রাধান্য পাওয়ার পর তাদের আলাদা কিছু বৈশিষ্ট্য আছে চেনার জন্য, তাহলে লিখবা স্টার, স্টার দিয়ে লিখবা বাকি তিনটি সমাস পরপদের প্রাধান্য পায়, সবাই লিখে ফেলো বাকি তিনটি সমাস পরপদের প্রাধান্য পায়, বাকি তিনটি সমাস পরপদের প্রাধান্য পায়, সবাই বাকি তিনটি সমাস পরপদের প্রাধান্য পায়। তার ভেতরে প্রথমটা আবার স্টার দিয়ে লিখবা কর্মধারয়, তার মধ্যে প্রথমটা হলো কর্মধারয় সমাস। এই কর্মধারায় অনেক প্রকার আছে, সাধারণ কর্মধারায়, উপমান কর্মধারায়, উপমিত কর্মধারায়, রূপক কর্মধারায়, মধ্যপদলোপী কর্মধারায়, এগুলো আমরা নেক্সট ক্লাসে স্টার্ট করব, বাট আজকে একদম বেসিক একটা পরিচয় দিব। তবে এই পরিচয়ে সব কর্মধারায়ের পরিচয় আসবে না, এই জন্য কারণ উপমানের আলাদা বৈশিষ্ট্য আছে, উপমিতের আলাদা বৈশিষ্ট্য আছে, মধ্যপদলোপী কর্মধারায়ের আলাদা বৈশিষ্ট্য আছে। তো আমরা বেসিক বৈশিষ্ট্যটা শুধু দেখবে, এরপরে আরো স্বতন্ত্র আলাদা আলাদা অনেক বৈশিষ্ট্য আছে। লিখবা কর্মধারয় সমাস, সবাই এইরকম লিখবা যে পরপদের প্রাধান্য পাবে, এটা নিয়ে তো সবাই একমত, পরপদের, সবাই লিখবা পরপদের প্রাধান্য পাবে, পরপদের প্রাধান্য পাবে প্লাস প্রথমে অ্যাডজেক্টিভ থাকবে, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, ওকে, এডিজে পরপদের প্রাধান্য পায় যদি প্রথমে অ্যাডজেক্টিভ থাকে, অ্যাডজেক্টিভ মানে বিশেষণ থাকবে, বলো পরপদের প্রাধান্য পাবে প্রথমে অ্যাডজেক্টিভ থাকবে, অ্যাডজেক্টিভ মানে কি বলো? বিশেষণ। পরপদের প্রাধান্য পাবে প্লাস প্রথমে অ্যাডজেক্টিভ থাকবে। তারপরে লাইন লিখবা ব্যাস বাক্যে, সবাই লিখবা ব্যাস বাক্যে যে যে সে যা তা যিনি তিনি, ব্যাস বাক্যে যে যে সে যা তা যিনি তিনি ন্যায় মত ও রূপ আসবে। এখন এই ন্যায় মতো আসে উপমান উপমিতে, রূপ আসে রূপক কর্মধারায়। আর সাধারণত কর্মধারয় সমাসে কি ব্যবহার হয়? যে ব্যবহার হয় স্বাভাবিকভাবে। তাইলে মূল কথা হলো কর্মধারয় যখন বুঝবা তখন বুঝবা এটা পরপদে প্রাধান্য পাবে, এটা ইউনিভার্সাল ট্রুথ। পরীক্ষা যদি প্রশ্ন আসে কর্মধারয় কোন পদে প্রাধান্য পায়, অলওয়েজ বলবো পরপদের, এটা ইউনিভার্সাল ট্রুথ। পরপদের প্রাধান্য পায় যদি প্রথমে অ্যাডজেক্টিভ থাকে তার নাম কর্মধারয়। আর এই সমাসে ব্যাস বাক্যে যে আসে, যে সে আসে, যাতা আসে, যিনি তিনি আসে, ন্যায় আসে, মত আসে, রূপ আসে। তবে সাধারণত মানে ওই উপমান উপমিত মধ্যপদলোপী ওগুলোর বাইরে সাধারণত কি থাকে? যে থাকে। তবে কিছু কিছু ক্ষেত্রে যে সে যাতা যিনি তিনিও থাকে, বাট এইটার ব্যবহার অনেক বেশি। লক্ষ্য করো
লিখবা এরকম যে জ্ঞানী লোক, জ্ঞানী লোক। সবাই একটু দেখো তো, জ্ঞানী লোক। তা আমি যদি বললাম, আমি বললাম আমি ভালো মানুষ, খারাপ মানুষ, মন্দ মানুষ, কালো মানুষ, লাল মানুষ, নীল মানুষ। এই ভালো, খারাপ, মন্দ, লাল, নীল এগুলো কার সম্পর্কে বলেছে? আমার সম্পর্কে। দ্যাট মিন্স আমি পার্সনটা হলাম মূল পদ, আর এই যে ভালো, কালো, লাল, নীল, গোলাপি, হলুদ এটা হলো আমার অ্যাডজেক্টিভ, এটা হলো আমার বিশেষণ। আর মনে রাখবা, বিশেষণ কখনো মূল পদ হয় না। বিশেষণ যার জন্য বসে ওইটা মূল পদ, আর বিশেষণ গুলোতে এক্সট্রা তার বিশেষণ। তাহলে জ্ঞানী লোক, আমি যদি বলতাম মন্দ লোক, আমি যদি বলতাম ফালতু লোক, আমি বলতাম লাল লোক, সুন্দর লোক, খারাপ লোক, ভালো লোক, যাই দেখো, লক্ষ্য করে লোকটা পরিবর্তন হচ্ছে না, তার গুণগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে। এখন আমি যদি বলতাম এই লোকটা চরিত্র ভালো না, লক্ষ্য করলাম আমি বললাম চরিত্রহীন লোক, তাহলে এই চরিত্রহীন কার সম্পর্কে কথা বলছে? লোক সম্পর্কে। দ্যাট মিন্স ওই চরিত্রহীন হলো লোকের কি অ্যাডজেক্টিভ? বললাম জ্ঞানী লোক, এই লোকটা কি কেমন? জ্ঞানী। যদি কোনো ওয়ার্ড দ্বারা কেমন দ্বারা প্রশ্ন করলে উত্তর মিলে তাহলে সেটা অ্যাডজেক্টিভ। বললাম কালো কলম, প্রশ্ন করলাম কেমন কলম? কালো কলম। বললাম মোটা মানুষ, প্রশ্ন করলাম কেমন মানুষ? বললাম মোটা মানুষ। তাই মোটা একটা কি বলো? কেমন মানুষ, মোটা মানুষ, এই মোটা একটা কি? অ্যাডজেক্টিভ। তাহলে কোনো কিছু সম্পর্কে যদি কেমন দ্বারা প্রশ্ন, কোনো নাউনকে যদি কেমন দ্বারা প্রশ্ন করে যদি কোনো উত্তর মিলে ওইটা হলো অ্যাডজেক্টিভ। আমি বললাম আমি খারাপ মানুষ, প্রশ্ন হলো কেমন মানুষ? খারাপ, এটা অ্যাডজেক্টিভ। কেমন বা কতটি বা সংখ্যা দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর মিলে সেটা অ্যাডজেক্টিভ হয়। বললাম 10 জন ছেলে, প্রশ্ন করলাম কতজন ছেলে? 10 জন, এই 10 জন একটা অ্যাডজেক্টিভ। তাহলে যেই ওয়ার্ড গুলো অন্য কোনো নাউনের আগে বসে সেগুলো কখনো মূল পদ হয় না, সেগুলো ওই নাউনটাকে মডিফাই করে, ওই নাউনটা হলো মূল পদ। আর ওই যে পদ ওই নাউন সম্পর্কে কথা বলেছে সেটা হলো অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে জ্ঞানী লোক, এই জ্ঞানটা হলো মূল পদ না, লোক হলো মূল পদ, আর জ্ঞানটা তার বিশেষণ। তাহলে লোককে বুঝাইছি, কাকে বুঝাইছি? লোক। তাহলে বলো তো পরপদের প্রাধান্য পাইলে কয়টা সমাস? 3টা সমাস। এখানে আমরা জ্ঞানকে মূল অর্থ দিব না। জ্ঞানী লোক, ভালো লোক, মন্দ লোক, খারাপ লোক, দ্যাট মিন্স এই জ্ঞানটা হলো তার বিশেষণ, মূল পদ হলো লোক। তাহলে লোককে বুঝাইছি, পরপদের প্রাধান্য পাইছে। পরপদের প্রাধান্য পাইলে আবার 3টা সমাস। যদি প্রথমে অ্যাডজেক্টিভ থাকে তাহলে আবার কর্মধারয়। তাহলে এখানে প্রথমে অ্যাডজেক্টিভ আছে, পরপদে প্রাধান্য পাইছে, প্রথমে অ্যাডজেক্টিভ আছে, কর্মধারয়ের সমাস, এই সমাসে ব্যাস বাক্যে যে আসে এবার মিলিয়ে দাও। তাহলে কি হবে? জ্ঞানী যে লোক, জ্ঞানী যে লোক। তাহলে পরপদের প্রাধান্য পাবে, প্রথমে অ্যাডজেক্টিভ থাকবে, ব্যাস বাক্যে কি আসবে? যে আসবে। তার নাম কোন সমাস? কর্মধারয়ের সমাস। আমি যদি বলি সুন্দর জামা, সুন্দর জামা, বললাম সুন্দর জামা, খারাপ জামা, লাল জামা, নীল জামা, হলুদ জামা, দ্যাট মিন্স জামাটা হলো মূল পদ আর সুন্দর তার অ্যাডজেক্টিভ। তাহলে পরপদে প্রাধান্য পাইছে, প্রথমে একটা অ্যাডজেক্টিভ আছে, তার নাম কর্মধারয়, এই সমাসে বেশ বাক্যে যে আসে লিখবা সুন্দর যে জামা, সুন্দর যে জামা। তাহলে লক্ষ্য করো, পরপদে প্রাধান্য পায় যদি প্রথমে অ্যাডজেক্টিভ থাকে এটার নাম কর্মধারয় হতে পারে, বেশ বাক্যে কি আসবে? যে আসবে। বেশ বাক্যে কি আসবে? যে আসবে। আমি যদি এরকম বলি জ্যোৎস্না রাত, জ্যোৎস্না রাত, কি রাত বলো? জ্যোৎস্না রাত। এই রাত তো অনেক রকম আছে, ভালো রাত, কালো রাত, বাসর রাত, আর এটা কি রাত বলো? জ্যোৎস্না রাত। এই জ্যোৎস্না রাতকে মডিফাই করেছে। খারাপ রাত আছে, চাঁদনি রাত আছে, অমাবস্যা রাত আছে, আর এটা হলো জ্যোৎস্না রাত। তাহলে রাত হলো মূল পদ আর জ্যোৎস্না তার অ্যাডজেক্টিভ। পরপদের প্রাধান্য পাইছে, প্রথমে অ্যাডজেক্টিভ আছে কর্মধারয়, ঠিক আছে। আর সব কর্মধারয় যে আসে না, যেগুলো মধ্যপদলোপী কর্মধারয় সেগুলোতে আবার যে আসে না, ঠিক আছে। তাহলে এটা হবে জ্যোৎস্না শোভিত রাত, জ্যোৎস্না শোভিত রাত। আমরা কর্মধারয়ের প্রকারগুলো নেক্সট ক্লাসে পড়বো, তখন বুঝতে পারবা। তাহলে লক্ষ্য করো, রাতকে বুঝাইছি, রাত কেমন? জ্যোৎস্না রাত। পরপদে প্রাধান্য, প্রথমে অ্যাডজেক্টিভ। বলো পরপদে প্রাধান্য, প্রথমে কি? অ্যাডজেক্টিভ। তাহলে এটাকে আমরা বলবো কর্মধারয় সমাস। আর এই মধ্যপদ বাদ দিলে আগে পরে পদটা ঠিক থাকে। দেখো আগে পরে একদম কিচ্ছু নাই, কিচ্ছু হয় না, এটা বাদ দিয়ে দাও, দেখবে একদম কিচ্ছু হয় না। তার মানে এটা মধ্যপদলোপী কর্মধারয়। কি কর্মধারয়? মধ্যপদলোপী। তাহলে পরপদে প্রাধান্য পায় যদি প্রথমে অ্যাডজেক্টিভ থাকে তার নাম হলো ওই যে মধ্যপদ কর্মধারয় সমাস। আর মধ্যপদ চলে গেলে মধ্যপদলোপী কর্মধারয়। নেক্সট লিখবা দ্বিগু সমাস।
কি সমাস বলো? দ্বিগু। আমার টিচার বলতো কয় কোন গু, আমরা চিল্লায় বলতাম দ্বিগু, এরকম। তো লক্ষ্য করো, দ্বিগু সমাস লেখবা কোন পদে প্রাধান্য পায়? সবাই জানো পরপদে প্রাধান্য পায়। কোন পদের? পরপদে প্রাধান্য পায়। সবাই পরপদের প্রাধান্য পায়, পরপদে প্রাধান্য পায়। তারপরে লাইন লিখবা ব্যাস বাক্যে পরপদে প্রাধান্য পায়, তারপরে প্লাস প্লাস প্রথমে পরপদে প্রাধান্য পাবে, প্লাস প্রথমে সংখ্যা থাকবে। পরপদে প্রাধান্য পাবে, প্লাস প্রথমে সংখ্যা থাকবে। তারপরে লাইন লিখবা ব্যাস বাক্যে সমাহার আসবে। পরপদে প্রাধান্য পাবে, প্রথমে সংখ্যা থাকবে, তারপরের লাইন লিখবা ব্যাস বাক্যে সমাহার আসবে। পরপদের প্রাধান্য পাবে, প্রথমে কি থাকবে? সংখ্যা থাকবে। ব্যাস বাক্যে কি আসবে? সমাহার আসবে। পরপদের প্রাধান্য পাবে, প্রথমে পরপদের প্রাধান্য পাবে, প্রথমে সংখ্যা থাকবে, ব্যাস বাক্যে সমাহার আসবে। তাহলে প্রথমে সংখ্যা থাকলে দুইটা সমাস হয়। বলো, প্রথমে সংখ্যা থাকলে কয়টা সমাস হয়? দুইটা। প্রথমে সংখ্যা থাকার পর যদি পরপদের প্রাধান্য পায় তার নাম দ্বিগু, আর প্রথমে সংখ্যা থাকার পর যদি তৃতীয় কোনো বস্তুকে বোঝায় তার নাম বহুব্রীহি। ওকে, তোমরা এখন বুঝতে পারবা। তাহলে পরপদের প্রাধান্য পাবে, প্রথমে সংখ্যা থাকবে, ব্যাস বাক্যে কি আসবে? ব্যাস বাক্যে আসবে, এইমাত্র বললাম সমাহার। ওকে, আমরা যদি এরকম লিখি যে চৌচাল, একটু আগে আমরা বলছিলাম চৌচালা, এবার বললাম চৌচাল। বলো চৌচাল, চালকে বুঝাইছি কয়টা চাল? চারটা। চৌচাল, চৌচাল, চাল কয়টা? চারটা। তাহলে চালকে বুঝাইছি, চাল হলো পরপদ। লক্ষ্য করো, তাহলে কি হবে? পরপদের প্রাধান্য পাইছে, প্রথমে সংখ্যা আছে। চাল কয়টা? চারটা। লিখবা চার চাল, চার চালের সমাহার। আমরা কি বুঝাইলাম? পরপদের প্রাধান্য পায় যদি প্রথমে সংখ্যা থাকে। আর স্পেসিফিক ভাবে বলি, যা লেখা আছে তারই বুঝাইলে দ্বিগু। সংখ্যা দ্বারা যা লেখা আছে তাকে বুঝাবে, তার নাম দ্বিগু। আর এই সমাসে ব্যাস বাক্যে সমাহার আসবে। এই কি আমার কথা কি বোঝা যায় না? জি স্যার, জি ভাইয়া বোঝা যাচ্ছে। জি ভাই, বোঝা যাচ্ছে। তাই না? ওকে, তাহলে কি বললাম? দ্বিগু সমাস পরপদের প্রাধান্য পাবে, প্লাস প্রথমে কি থাকবে? সংখ্যা থাকবে। চৌচাল, চার চালের সমাহার। তারপরে আসো, লক্ষ্য করো, আমরা বললাম এইরকম চৌরাস্তা, চৌরাস্তা, চৌরাস্তা মানে কয়টা রাস্তা? চারটা রাস্তা। যা লেখা আছে তারই বুঝাইছে, রাস্তাকে বুঝাইছি। রাস্তা কয়টা? চারটা। চৌরাস্তা দ্বারা কি অন্য কিছু মিন করা যায়? না, যা লেখা আছে তাই মিন করা যায়, তার নাম দ্বিগু। দেখো চার রাস্তার সমাহার। চার রাস্তার সমাহার। আমরা বললাম ত্রিফলা, দেখবা তিন ফলের সমাহার। আমরা বললাম ত্রিকাল, আমরা বললাম ত্রিকাল, লিখবা তিন কালের সমাহার। আমরা লিখলাম পঞ্চবটি, পঞ্চবটি লিখবা পঞ্চ বা পাঁচ বটের সমাহার। পঞ্চবটের সমাহার। পঞ্চবটি লিখবা পঞ্চবটের সমাহার। তাহলে মনে রাখবা, পঞ্চবট পাঁচটা বটতলার সমাহারে বলে পঞ্চবটি। এরকম ত্রিকাল কয়টা কাল? তিনটা কাল। মনে রাখবা, এই সংখ্যা দ্বারা যা লেখা হয়েছে তাকেই মিন করা হচ্ছে, এই জন্য দ্বিগু। সংখ্যা শুরুতে থাকলে দুইটা সমস্যা হয়, দ্বিগুও হয়, বহুব্রীহি হয়। সংখ্যা থাকার পরে যদি অন্য কাউকে মিন করে তাহলে হবে কি বলো? বহুব্রীহি। আর সংখ্যা থাকার পর যা লেখা আছে তাকেই মিন করবে, তাইলে হবে দ্বিগু। তাহলে নোট, নোট দিয়ে লিখবা, প্রথমে সংখ্যা থাকলে দুটি সমাস হয়। প্রথমে সংখ্যা থাকলে, কোশ্চেনের জন্য বলো কি প্রশ্ন ফাহিম? ভাইয়া পঞ্চনদ, এটা তো হচ্ছে পাঞ্জাবের একটা জায়গা যেখানে 5টা নদীর সমাহার হয়েছে। হ্যাঁ, তাহলে তাহলে এখন পঞ্চনদ বলতে
তোমাকে তো বুঝাইছে সেটা হলো পঞ্চনদ। এখন তুমি যদি কি পাঁচটা নদকেই তো নির্দেশ করেছে, যেখানে পাঁচ নদের সমাহার হইছে, পাঁচ নদের মিলন ঘটছে, ওই জায়গাটাকেই তো মিন করেছে নাকি? এখন পাঞ্জাবের ওই জায়গাটাকে মিন করছে না এখন পাঁচটা না, নদ পাঞ্জাবকে মিন করে নাই। দ্যাট মিন্স পাঞ্জাবের যেই জায়গায় পাঁচটা নদের মিলন ঘটছে ওই জায়গাটাকেই তো বুঝাইছে নাকি? জি স্যার। তাহলে দ্যাট মিন্স যা বলছে ওটাকে মিন করেছে। পঞ্চনদ মানে পাঁচ নদের সমাহার। দ্যাট মিন্স ওই জায়গার যেই জায়গায় পাঁচটা নদের মিলন ঘটছে ওই জায়গাটাকে বুঝাইছে। দ্যাট মিন্স ওইটাকেই বুঝাইছে, ওই পঞ্চনদটাকেই বুঝাইছে। জি তারপরে আসো, লেখবা, নোট দিয়ে লেখো। দ্বিগু সমাস, সরি, নোট দিয়ে লেখবা। প্রথমে সংখ্যা থাকলে দুটি সমাস হয়। প্রথমে সংখ্যা থাকলে দুটি সমাস হয়। সবাই, প্রথমে সংখ্যা থাকলে দুটি সমাস হয়। প্রথমে সংখ্যা থাকলে দুটি সমাস হয়। দাড়ি দিয়ে লিখবা, প্রথমে সংখ্যা থাকার পর তৃতীয় কোন বস্তুর প্রাধান্য, তৃতীয় কোন পদের প্রাধান্য পাইলে বহুব্রীহি। প্রথমে সংখ্যা থাকার পর তৃতীয় কোন পদের প্রাধান্য পেলে বহুব্রীহি। প্রথমে সংখ্যা থাকার পর তৃতীয় কোন পদের প্রাধান্য পেলে বহুব্রীহি। তারপর লিখবা, প্রথমে সংখ্যা থাকার পর পরপদের প্রাধান্য পেলে অথবা যাকে যা লেখা আছে তাকেই বোঝালে। পরের লাইন আমরা বললাম প্রথমে সংখ্যা থাকলে কয়টি সমাস হয়? দুইটি। তারপরে বলছি প্রথমে সংখ্যা থাকার পর তৃতীয় কোন পদের প্রাধান্য পেলে বহুব্রীহি। তারপরের লাইন হলো এরকম, প্রথমে সংখ্যা থাকার পর পরপদের প্রাধান্য পাবে পেলে অথবা যা লেখা আছে তাকেই বোঝালে দ্বিগু। প্রথমে সংখ্যা থাকার পর পরপদের প্রাধান্য পেলে অথবা যা লেখা আছে তাকেই বোঝালে, তাকেই মিন করলে, তাকেই বোঝালে হবে দ্বিগু। যেমন আমরা বলতে পারি চৌচাল, চৌচাল, এটা হবে কি বলো? দ্বিগু, কারণ যা লেখা আছে তাই। আর যদি বলি চৌচালা, চৌচালা, এটা হবে বহুব্রীহি। আমি আবারও বলছি, প্রথমে সংখ্যা থাকার পর যা লেখা থাকবে, যা পরপদে প্রাধান্য পাইলে অথবা যা লেখা থাকবে তার নাম কি? দ্বিগু। প্রথমে সংখ্যা থাকার পর তৃতীয় কোন বস্তুকে বোঝাইলে বহুব্রীহি। মাথায় রাখতে হবে। ওকে, এটা ছিল আমাদের বহুব্রীহি। ত্রিনয়ন আর ত্রিনয়না এই দুটা কি আলাদা না? বুঝি না। ত্রিনয়ন আর ত্রিনয়না, ত্রিনয়না কি বহুব্রীহি সমাস? দুই নয়ন মানে দুই নয়ন যার। জি ভাই। আর ত্রিনয়না, ত্রিনয়না মানে তিন নয়ন আছে যার। এখন ত্রিনয়না বলতে কি কিছু আছে অন্য কাউকে মিন করে না? জি ভাই। তাহলে এটা কি হবে? বহুব্রীহি। বহুব্রীহি হবে। আর ত্রিনয়ন, বুঝি না। ত্রিনয়ন দ্বিগু না? ত্রিনয়ন মানে তিন নয়নের সমাহার। জি ভাই। ওকে, আর ত্রিনয়না বলতে অন্য কিছুকে। যেমন আমরা যদি বলি ওই রকম, লক্ষ্য করো প্রত্যেকটা শেষে কিন্তু চৌচালা, চৌচাল আর চৌচালা, 12 হাত আর 12 হাতি। সংখ্যা থাকার পর শেষে যদি রস্বইকার অথবা দীর্ঘইকার অথবা আকার থাকে, এক্সট্রা থাকে, তাহলে ওইটা স্বাভাবিকভাবে তৃতীয় পদকে মিন করে। ওকে, থ্যাংক ইউ ভাই। তারপরে আসো তৎপুরুষ। সবাই লিখবা তৎপুরুষ সমাস। তোমরা জানো এটা কোন পদের প্রাধান্য পায়? সবাই লিখে ফেলো। পরপদের প্রাধান্য পাবে, পরপদের প্রাধান্য পাবে, প্লাস ব্যাস বাক্যের প্রথম থেকে বিভক্তি চলে যাবে। পরপদের প্রাধান্য পাবে প্লাস ব্যাস বাক্যের প্রথম থেকে বিভক্তি চলে যাবে। পরপদে প্রাধান্য পাবে প্লাস ব্যাস বাক্যের প্রথম থেকে বিভক্তি চলে যাবে। পরপদে প্রাধান্য পাবে। একটু লম্বা পড়াইলে স্টুডেন্টদের মন এত খারাপ হয়ে যায়। দেখো কত মানুষ চলে গেছে, পরে দেখবে আজকে তারা ঘুরতে যাবে নাকি প্রেম করবে, আজীবন আর প্রেম করার সুযোগ থাকবে না, আজকে একদিন করলে। ওকে, পরপদে প্রাধান্য পাবে প্লাস ব্যাস বাক্যের প্রথম থেকে বিভক্তি চলে যাবে। পরপদের প্রাধান্য পাবে প্লাস ব্যাস বাক্যের প্রথম থেকে বিভক্তি চলে যাবে। এটা হলো তৎপুরুষ সমাসের কথা। তাহলে তৎপুরুষ সমাস হলো বিভক্তি রিলেটেড। তোমরা ব্র্যাকেটে লিখবা, তারা বলছে ব্যাস বাক্যের প্রথম থেকে বিভক্তি চলে যাবে, ব্র্যাকেটে লিখবা, কিন্তু আমরা দেখব
কিন্তু আমরা দেখব ব্যাস বাক্যের প্রথমে বিভক্তি আসছে, কিন্তু আমরা দেখব ব্যাস বাক্যের প্রথমে বিভক্তি আসছে। পরপদে প্রাধান্য পাবে প্লাস ব্যাস বাক্যের প্রথম থেকে বিভক্তি চলে যাবে, এটা হলো বইয়ের কথা। কিন্তু বাস্তবে কি ঘটবে? কিন্তু আমরা দেখব ব্যাস বাক্যের প্রথমে বিভক্তি আসছে, কিন্তু আমরা দেখব ব্যাস বাক্যের প্রথমে বিভক্তি আসছে, দাড়ি দিয়ে লিখবা, দাড়ি দিয়ে লিখবা, কিন্তু আমরা দেখব ব্যাস বাক্যের প্রথমে বিভক্তি আসছে, দাড়ি দিয়ে লিখবা, যে বিভক্তি আসবে ওই তৎপুরুষ হবে, শেষ না করে ইনভার্টেড মানে কমা মানে ফার্স্ট ব্র্যাকেট না দিয়ে লিখবা। কিন্তু আমরা দেখব ব্যাস বাক্যের প্রথমে বিভক্তি আসছে, এরপরে দাড়ি, দাড়ি দিয়ে লিখবা, যে বিভক্তি আসবে, যে বিভক্তি আসবে ওই তৎপুরুষ হবে, পরে বুঝাবো, আগে লেখো, ওই তৎপুরুষ হবে। এবার ব্র্যাকেট দিয়ে দাও। পরপদের তৎপুরুষ সমাস পড়ছি, তৎপুরুষ সমাস পড়ছি, সেটা হলো পরপদের প্রাধান্য পাবে, ব্যাস বাক্যের প্রথম থেকে বিভক্তি চলে যাবে, এটা হলো ব্যাকরণের কথা। কিন্তু বাস্তবিকে আমরা কি ঘটবে? বাস্তবিকে আমরা দেখব ব্যাস বাক্যের প্রথমে বিভক্তি আসছে, তারা বলছে ব্যাস বাক্যের প্রথম থেকে বিভক্তি চলে গেছে, কিন্তু আমরা দেখব ব্যাস বাক্যের প্রথমে বিভক্তি আসছে, যে বিভক্তি আসবে ওই তৎপুরুষ হবে। মানে বিভক্তি তো শব্দ বিভক্তি 7 প্রকার, প্রথমা দ্বিতীয় তৃতীয় এভাবে, তাহলে যে বিভক্তি আসবে ওই তৎপুরুষ হবে। এখন আমরা যদি দেখি দ্বিতীয়তে বিভক্তি আসছে, দ্বিতীয় তৎপুরুষ, তৃতীয় বিভক্তি আসলে তৃতীয় তৎপুরুষ। তা আমি আবারও বলছি, তৎপুরুষ সমাস কোন পদের প্রাধান্য পাবে? পরপদের। তারা বলছে ব্যাস বাক্যের প্রথম থেকে বিভক্তি চলে যাবে, কিন্তু আমরা দেখব উল্টো, ব্যাস বাক্যের প্রথমে কি আসছে বলো? বিভক্তি আসছে। যেমন আমি যদি বলি বন ভোজন, বন ভোজন, এটা হলো ব্যাস বাক্য, বলে এটা কি বাক্য? এটা হলো ব্যাস সমস্ত পদ, সরি এটা হলো সমস্ত পদ, দেখা যায়, হ্যাঁ। তাহলে বন ভোজন এটা হলো সমস্ত পদ, কি পদ বলো? সমস্ত। আর এটার ব্যাস বাক্য কি? বনে ভোজন, বনে ভোজন। তোমরা তো আজকের পর থেকে সমস্ত পড়ার ব্যাস বাক্য খুব সহজে বুঝতে পারবে, কারণ বন ভোজন এটাতে সমস্ত হাইফেন আছে, তার মানে এটা হলো সমস্ত পদ, আর এখানে হাইফেন নাই, আলাদা আলাদা লেখা, তার মানে এটা ব্যাস বাক্য। তাইলে এটা হলো সমস্ত পদ, এটা হলো ব্যাস বাক্য। তারা বলেছিল কি? পরপদের প্রাধান্য। ভোজন, ভোজন কোথায়? বন, বনে ভোজন, গাছ পাকা, পাকাটাকে বুঝাইছে, কোথায় পাকা? গাছ। তো এটা দরকার নেই, এটা আমরা বিভক্তি নিয়ে আইডেন্টিফাই করব, বিভক্তি দেখে দেখে এই সমাজটা আমরা কি করব? বুঝবো। তাহলে বোঝার চেষ্টা করো, এটা যদি সমস্ত পদ, বন ভোজন, বনে ভোজন। এবার তোমরা ওই উপরে ডেফিনেশনটায় যাও, পরপদের প্রাধান্য পাবে, ব্যাস বাক্যের প্রথম থেকে বিভক্তি চলে যাবে। তাহলে ব্যাস বাক্য কোনটা? এটা, এটার প্রথম অংশ কি? বনে। তাহলে বন থেকে কি বিভক্তি চলে গেল নাকি একটা বিভক্তি আসছে? বলো, এখানে কি সমস্ত পদে কি বিভক্তি ছিল? না, তারা বলছে ব্যাস বাক্যের প্রথম থেকে বিভক্তি চলে যাবে। বাট উল্টা আমরা দেখতেছি ব্যাস বাক্যে একটা বিভক্তি আসছে। কোন বিভক্তি আসছে? এ। আমি পয়েন্টটা একটু বোঝার চেষ্টা করবা, একটা বুঝলে সবগুলো বুঝতে পারবে। তারা বলছে ব্যাস বাক্যের প্রথম থেকে বিভক্তি লোপ পাবে বা চলে যাবে, কিন্তু আমরা দেখছি ব্যাস বাক্যে বিভক্তি আসছে। আমরা বলছি, কিন্তু আমরা দেখবো ব্যাস বাক্যের প্রথমে বিভক্তি আসছে, যে বিভক্তি আসবে ওই তৎপুরুষ হবে। তাহলে এটা ধরেই উত্তর করব আমরা। চলে গেছে এটাও সঠিক, আসছে এটাও সঠিক। আমরা সমস্ত পদ থেকে ব্যাস বাক্য কল্পনা করেছি, আর তারা এইরকম বলছে বনে ভোজন, তারা বলছে বনে ভোজন ইকুয়াল টু হলো বন ভোজন, বন ভোজন। এবার দেখো, সমস্ত পদের প্রথম ব্যাস বাক্যের প্রথমে এ ছিল, এবার আছে, এবার নাই। তো তারা মূলত আগে ব্যাস বাক্য লিখছে, পরে সমস্ত পদ লিখছে, এই জন্য তাদেরটা চলে গেছে। আর স্বাভাবিক ভাবে আগে সমস্ত পদ থাকে, পরে ব্যাস বাক্য থাকে। সমস্ত পদে এ ছিল না, ব্যাস বাক্যে এ আসছে। তারা বলছে চলে যাবে, ঠিক আছে, উল্টো করলে চলে যায়, আর আমাদের মতো করলে দেখবা আসবো, তাহলে কোনো অসুবিধা নাই। চলে গেলে কি চলে গেছে? এ। তার মানে যে বিভক্তি চলে যায় ওই তৎপুরুষ হয়, উল্টো ভাবে কল্পনা করলে। আর আমরা স্বাভাবিকভাবে কল্পনা করেছি, এই জন্য যে বিভক্তি আসছে ওই তৎপুরুষ হইছে। তাহলে লক্ষ্য করো, আমরা জানবো যে বিভক্তি আসবে, তাহলে তৎপুরুষ সমাসের সব জায়গায় দেখবা বিভক্তি আসছে, আর যেই বিভক্তি আসবে ওই তৎপুরুষ হবে। তাহলে এই বিভক্তি আসছে, এটা হলো সপ্তমী বিভক্তির চিহ্ন। তাহলে ব্র্যাকেটে লিখবা সপ্তমী তৎপুরুষ। কি তৎপুরুষ?
সপ্তমী তৎপুরুষ। এই যে ক্লাসগুলো করে না, রেকর্ড ক্লাস করতে কত সময় লাগবে, ছেলেপেলেগুলো এত খারাপ। আল্লাহ যারা ক্লাস রেগুলার না করে তারা যেন কোনো কারণ ছাড়া যদি না করে তারা যেন চান্স না পায়। কি বলো? তোমরা দোয়া করে দাও, তাহলে যেন আমার টাকা তো আমি পাইয়ে গেছি। ভাই এগুলো বলেন না। এরকম কথাই বলবো, কারণ এতগুলো এখানে 63-64 জন স্টুডেন্ট ভর্তি আছে, 10-12 জন আছে শুধু রেকর্ডেড ব্যাচের জন্য। বাট বাকিরা কোথায়? বাকি 10-15 জন, 10 জনের বেশি নাই। বন ভোজন, বনে ভোজন। তারপরে আসো, আমরা যদি বলি এরকম, যে এরকম যদি বলি গাছ পাকা, এই কে মিউট করো, গাছ পাকা লিখবা গাছে পাকা। বলতো এখানে কি বিভক্তি আসছে? এই বিভক্তি, মানে এটাও সপ্তমী তৎপুরুষ। এইটাও কি তৎপুরুষ বলো? সপ্তমী তৎপুরুষ। আমরা যদি বলি বাক বিতণ্ডা, বাক মানে কথা, বিতণ্ডা, বাক বিতণ্ডা, এটা মূর্ধন্য, মূর্ধন্যের বাম পাশ ফাঁকা থাকতে হয়। লিখবো বাক দ্বারা বিতণ্ডা, বাক দ্বারা বিতণ্ডা। তাহলে ব্যাস বাক্যে কি আসছে? দ্বারা আসছে। দ্বারা দ্বারা দিয়ে করতে তৃতীয় বিভক্তির চিহ্ন, বাক দ্বারা বিতণ্ডা। তাহলে এটা হলো তৃতীয় তৎপুরুষ। কি তৎপুরুষ? তৃতীয় তৎপুরুষ। ওকে, আম কুড়ানো, আম কুড়ানো, হাইফেন দিতে হবে অথবা একসঙ্গে। আম কুড়ানো লিখবা আমকে কুড়ানো। কি আসছে? কে। কে হলো দ্বিতীয় বিভক্তির চিহ্ন, আমকে কুড়ানো। তাহলে এটা হলো দ্বিতীয় বিভক্তির চিহ্ন, এটা হলো দ্বিতীয় তৎপুরুষ। কি তৎপুরুষ বলো? দ্বিতীয় তৎপুরুষ। আমরা বলতে পারি বিয়ে পাগল, বিয়ে পাগল। দেখবা বিয়ের জন্য পাগল, বিয়ের জন্য। এই জন্যে বা নিমিত্তে আসলে এগুলো হলো চতুর্থী তৎপুরুষ। এগুলো আমরা নেক্সট দিন যখন প্রকার পড়বো তখন সব লিখে দিব। বিয়ের জন্য পাগল, এই জন্যে বা নিমিত্তে আসলে এগুলো হলো চতুর্থী তৎপুরুষ। এটা হলো চতুর্থী তৎপুরুষ। ওকে, আমরা যদি বলি এরকম দেখা যায়, হ্যাঁ যায়। আমরা বললাম স্কুল পলাতক, স্কুল পলাতক। তাহলে কি হবে? স্কুল থেকে পলাতক, স্কুল থেকে পলাতক। তাহলে হতে থেকে পলাতক, হতে থেকে চেয়ে আসলে এটা হলো পঞ্চমী তৎপুরুষের চিহ্ন, আই মিন পঞ্চমী বিভক্তির চিহ্ন। হতে থেকে চেয়ে আসলে কি হবে? পঞ্চমী তৎপুরুষ হবে। তারপরে আমরা যদি লিখি, আরেকটা বাকি আছে, 7টা আছে বিভক্তি রিলেটেড, 6টি আছে। আমরা যদি বলি চা বাগান, চা বাগান লিখবা চায়ের বাগান, চায়ের বাগান, চা বাগান লিখবা চায়ের বাগান। তাহলে র আসছে, র মানে ষষ্ঠী বিভক্তির চিহ্ন, এটা হলো ষষ্ঠী তৎপুরুষ। কোন তৎপুরুষ? সবগুলো শেষে তৎপুরুষ থাকবে। তাহলে লক্ষ্য করো, এগুলো হলো সমস্ত পদ, এগুলো সব কি বলো? সমস্ত পদ। তাহলে লক্ষ্য করো, আমরা কি সমস্ত পদ দেখে বিভক্তির নামকরণ করছি সমাসের, না ব্যাস বাক্য দেখে? বলো তো কি দেখে? ব্যাস বাক্য দেখি। প্রত্যেকটার ব্যাস বাক্য দেখে। তাহলে সমস্ত পদ দেখে না। তাহলে ব্যাস বাক্যে যে বিভক্তি আসবে ওই তৎপুরুষ হবে। ব্যাস বাক্যে এ আসছে, ব্যাস বাক্যে র আসছে, ব্যাস বাক্যে দ্বারা আসছে, ব্যাস বাক্যে কে আসছে, ব্যাস বাক্যে কি জন্মে আসছে, ব্যাস বাক্যে থেকে আসছে। তাহলে তৎপুরুষ সমাসে আমরা সমস্ত পদে, তৎপুরুষ সমাসে আমরা সমস্ত পদে যে বিভক্তি দেখবো ওই তৎপুরুষ হবে না, বরং ব্যাস বাক্যে যে বিভক্তি আসবে ওই তৎপুরুষ হবে। মাথায় রাখবা, সমস্ত পদে যে বিভক্তি থাকবে ওই তৎপুরুষ হবে না, বরং ব্যাস বাক্যে যে বিভক্তি আসবে ওই তৎপুরুষ হবে। নোট নোট লিখবা, সমস্ত পদে যে বিভক্তি থাকবে ওই তৎপুরুষ বলা যাবে না, বরং ব্যাস বাক্যে যে বিভক্তি আসবে ওই তৎপুরুষ বলতে হবে। আবার বলছি, সমস্ত পদে যে বিভক্তি থাকবে ওই তৎপুরুষ বলা যাবে না, বরং ব্যাস বাক্যে যে বিভক্তি আসবে ওই তৎপুরুষ বলতে হবে। তাহলে সমস্ত পদ দেখে আমরা বিভক্তি নির্ণয় করব না, আমরা কি দেখে নির্ণয় করব? ব্যাস বাক্য দেখে। তাহলে সমস্ত পদে যে বিভক্তি থাকবে ওই তৎপুরুষ বলা যাবে না, বরং ব্যাস বাক্যে যে বিভক্তি আসবে ওই তৎপুরুষ বলতে হবে। ভাইয়া, বলো। এখানে যে বিভক্তিতে একটু সমস্যা আছে, মানে এ বিভক্তি যেটা, এটা তো সপ্তমীতেও হয় আবার প্রথমাতেও হয়। প্রথমাতে এই বিভক্তি হয় কিভাবে? প্রথমাতে কোনো বিভক্তি চিহ্নই নাই, শূন্য। শূন্য। 9-10 এর বইয়ে এখানে
আছে তাই। না এরকম কিছু নাই, আমি তো তারপরে বলি নাই। স্যার দ্বিতীয়া এবং চতুর্থী এটাও তো দ্বিতীয় আর সমান। চতুর্থী এক, কিন্তু এগুলো যেদিন আমি আলাদা পড়াবো, সেটা যেদিন এগুলো প্রকার পড়াবো সেটা বলে দিব। দ্বিতীয়াতেও কে রে থাকে, চতুর্থীতেও কে রে থাকে, কিন্তু দ্বিতীয়াতে জন্যে নিমিত্তে থাকে না, চতুর্থীতে কে থাকার পরেও রে থাকার পরেও জন্যে বা নিমিত্তে বুঝাবে। সেটা আমি ডিটেলস, আজকে তো ডিটেলস বুঝাই না, আজকে শুধু চেনে দিচ্ছি 6টা সমাস। আমার 6 মাস নিয়ে আর 3টা ক্লাস হবে, জি জি। ঠিক আছে? ওকে, এবার আসো, আজকের পর থেকে তোমাদের পরীক্ষা শুরু। তোমরা আজকে কি বার? আজকে হলো সোমবার, রাইট? হ্যাঁ, তোমরা মঙ্গলবার, বুধবার কম হয়ে যায় না? তোমাদের শনিবার একটা পরীক্ষা দিবা, সবাই লেখো শনিবার পরীক্ষা, সবাই লেখো। নতুন ব্যাচ, 3:30টার ব্যাচ, অন্য কেউ এই পরীক্ষার সাথে মিলাবা না। 3:30টার ব্যাচ, শনিবার পরীক্ষা লিখবা নবম দশম শ্রেণীর ব্যাকরণ বই থেকে। পরীক্ষা লেখো আগে, তারপর আমি পড়া নিব। নবম দশম শ্রেণীর পুরাতন ব্যাকরণ বই থেকে বাগধারা, নবম দশম শ্রেণীর পুরাতন বাংলা ব্যাকরণ বাগধারা, বিপরীত শব্দ। পুরাতন বাংলা ব্যাকরণ কত সালেরটা? ভাই নতুনটা মানে 1 বছর আগেরটা, এরপর আগে যতটা 75 সালেরটা পড়লে হবে, অসুবিধা নেই। মানে তোমার কাছে তো আর 10 সালের বই নাই, তোমার কাছে তো থাকবে 17, 18 এরকম সালের, তাই না? নতুনটা তো নতুন ব্যাকরণ, আগেরটা হলো মুনির চৌধুরী, তোফাজ্জল হোসেন চৌধুরী, এটা বই। ওকে, তাই পরীক্ষা লেখো। যেটা বললাম, বাগধারা, বিপরীত শব্দ, সমার্থক শব্দ, এক কথায় প্রকাশ। বাগধারা, বিপরীত শব্দ, সমার্থক শব্দ, এক কথায় প্রকাশ। অবশ্যই এগুলো আছে, অবশ্যই খুঁজে পাবা। আবার আমারে মেসেজ দিয়ে না ভাইয়া পাচ্ছি না, পরে আমি আবার পেজ নাম্বার, আমি আবার যখন দেখাই দিব তখন বলবো ও ভাইয়া পাইছি, এরকম কিছু বলা যাবে না। আছে মানে আছে। বাগধারা, বিপরীত শব্দ, সমার্থক শব্দ, এক কথায় প্রকাশ। কোন দিন? শনিবার, ক্লাসের আগে পরীক্ষা হবে, ওকে, অথবা ক্লাসের পরে পরীক্ষা হবে, এটা হলো বিষয়। মাথায় রাখবা, আবারও বলছি, নেক্সট দিন তোমাদের পরীক্ষা আছে মুখস্থ বিষয়ের উপর। আগে আমি 19 ব্যাকরণ বইয়ের মুখস্থ বিষয়টা পড়া নিব, তারপরে এটা পরীক্ষা নিব, তারপরে হলো এই যে আমি যেটা শিখ দিয়েছিলাম পিডিএফ, এটা থেকে পরীক্ষা নিব, ওকে? তারপরে মূল কথা হলো এরপরে আবার কবিতাগুলো 2-3টা কবিতা করে আমরা রেগুলার দিয়ে দিব। পরীক্ষা অবশ্যই দিতে হবে, রেগুলার তোমাকে পরীক্ষায় ভালো করতে হবে। যাই হোক, মূল পড়া শেষ, এখন আমরা পড়া নিব, এই জন্য আমরা রেকর্ড কেটে দিচ্ছি।